এটা হচ্ছে গিয়ে আসাদ আঙ্কেলের কাহিনী, মানে টিচার ছিলেন আর কি এক সময়। উনি যখন নাকি আপনার ইসের থেকে পড়াশোনা শেষ করেন, উনি একটা চাকরি পান, দ্যাট ইজ ওয়াজ দ্য এডুকেশন বোর্ডে আর কি, এবং ওনাকে ট্রান্সফার করা হয় ঢাকার বাইরের একটা জায়গায়, এবং উনি ওই ঢাকার বাইরে চাকরিতে জয়েন করার জন্য উনি ওই জায়গায় যান। বেশ মানে যে জায়গায় যে পৌঁছান সেটা বেশ রিমোট এলাকা, সেখানে আপনার মানে খুব একটা ফ্যাসিলিটি খুব বেশি কিছু নাই। সন্ধ্যার পরে ওখানে ইলেকট্রিসিটি থাকে না, মানে বাজার যে এলাকা সেইখানে কারেন্ট আছে, বাট বাকি যে জায়গাটা সেখানে মানে ইলেকট্রিসিটির কোনো সাপ্লাই ছিল না সে সময়। তো ওনাদেরকে বোঝানো হয়, উনি দেখা করেন ওখানকার চেয়ারম্যানের সাথে অ্যান্ড এভরিথিং। তারপর ওনাদের যে এডুকেশন যিনি কন্ট্রোল করেন ওখানে ডিসি বা সামথিং অফিস, সেখান থেকে ওনাদের বলা হয় যে থাকার জায়গাটা হচ্ছে একটা পুরানো জমিদার বাড়ি, যেটা পরবর্তীতে সরকার অ্যাকুয়ার করে নিয়েছে, এবং ওখানে সব ইরা থাকে আর কি, আপনার যে টিচার অ্যান্ড ওই এডুকেশন কার্যক্রমে যারা আছে ওই কলেজের, তারা ওখানে থাকে। তো ওনাকে নিয়ে যায়, পৌঁছায় দেয় ওখানকার একজন সেই বাড়িতে। ইটস লাইক এ কোয়ার্টার টাইপের, অনেক মানুষজন ওখানে থাকে, এবং বিশাল, উনি বলেছে যে বাড়িটা মানে বিশাল একটা বাড়ি, এবং ওটার বাড়ির যে চৌহদ্দি আর কি, বাউন্ডারি, সে বাউন্ডারির ভিতর ঢুকলে পরে বেশ ফাঁকা জায়গা, এবং সেখানে বিশাল ঝাঁকড়া গাছ, হ্যাঁ, এবং গাছের সাথে আপনার এই ঝুড়ি নেমে গেছে নিচে। আর তারপরে একটা জায়গা আছে ভাঙাচোরা ফোয়ারা আছে, যেগুলো নাকি সাধারণত একটা জমিদার বাড়িতে থাকেই, বিলাসী জিনিসগুলো। এবং সেরকম করে উনি যখন মূল যে জায়গাটা থাকতে হয় সেটা বেশ আপনার জরাজীর্ণ অবস্থা। তো ওখানে যান, উনি যে কথা বলেন যে ওনাকে জেনে নিয়ে আসছেন এখানে, সেটা হচ্ছে কলেজের একজন মানে দারোয়ান টাইপের আর কি। তো তার সাথে কথা বলেন যে আমার সাথে এখানে কে আছে, বলে আর কে থাকছে, বলে স্যার থাকার জন্য তো অনেককে এলোকেট করা হয়েছে জায়গাটা, কিন্তু সবাই কিন্তু থাকে না, আপনাকে কিন্তু বেশিরভাগ সময় একাই থাকতে হবে। তো বলতেছে কেন আমাকে একাই কেন থাকতে হবে, বলতেছে একাই থাকতে হবে কারণ ওনারা যারা আছে টিচাররা, ওনারা বিভিন্ন মানে দেখা যাচ্ছে যে পরিবার নিয়ে অন্য জায়গায় ভাড়া থাকতেছে বা অন্য কোথাও চলে গেছে, এখানে তো এখানে পরিবার নিয়ে থাকার অবস্থা নেই, আলাদা কামরা তো দেখতেছি, বলে আছে আলাদা কামরা আছে, বাট ওনারা থাকেন না। তো শুনে উনি বেশ একটু থাকতে হবে, মানে এরকম একটা বড় জায়গা এবং পুরানো বেশ জরাজীর্ণ জমিদার বাড়ি, আর এই জমিদার বাড়ি শুনলেই মানুষের একটু মানে ভয় ভয় লাগে আর কি। তো যাই হোক, তো উনি ওখানে উঠেন জিনিসপত্র নিয়ে, ফার্স্টের দিনটা উনি ওখানে কাটান, সারাদিন চলে যায়। বলে দুপুরের পর ওনার বেশ ভালো লাগা শুরু করে, বিকালের দিকে বেশ সুন্দর বাতাস বইতেছে, হ্যাঁ, এবং মানে গাছেরই, এবং খুব একটা মানুষজন উনি দেখেন না ওইখানে, যে হাঁটা চলা করে এরকম মানুষও নাই। বলে যে বিকালের দিকে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা দূরে খেলাধুলা করছে, বাট পরের দিকে বিকাল যখন পড়ে আসতেছে কোনো মানুষ নাই, হঠাৎ করে পুরো নীরব হয়ে গেল। তো যখন সন্ধ্যা হয়েছে, শুনতেছে উনি যে প্রচণ্ড যে পাখি, অনেক পাখি এবং কাক ওই যে গাছটার মধ্যে মানে খুব মানে ডাকাডাকি করতেছে, ভয়ঙ্কর রকমের ডাকাডাকি, মানে ইটস লাইক কাইন্ড অফ অ্যাবনর্মাল টাইপ অফ ডাকাডাকি, যেটা না সাধারণত আমরা শুনি না, লাইক মানে কিছু একটা মানে সামথিং লাইক দ্যাট। এর মধ্যে কাকের ডাকের মধ্যে একটা ডাক খুব মানে কর্কশ, সেটা বললো যে ওইটা হচ্ছে দাঁড় কাক, এবং বলতেছে যে দাঁড় কাকের ডাকটা শুনে ওনার কাছে গা শিরশির করতেছে, কেমন জানি। ওনাকে যে থাকতে দেওয়া হয়েছে নিচতলায় একটা রুমের সামনে একটা বারান্দার মতো আছে ছোট। তো ওই সময় জাস্ট সন্ধ্যা হয়ে আসার আগেই ওই দপ্তরি বা যে নাকি আর কি দারোয়ান, সে আসছে, এসে বলতেছে যে স্যার আপনাকে এই যে আপনার যে ল্যাম্প দিয়ে গেলাম, এটা আপনি জ্বালায় নিয়েন, হ্যাঁ ম্যাচ আছে, আর প্রয়োজনে যদি আপনার মোমবাতি লাগে এটা আপনি অমুক জায়গায় পাবেন, এই ড্রয়ারের মধ্যে মোমবাতি আছে। আর এই আপনার একটাই বলি যে এখন কিন্তু আপনি যে আজকে উঠতেছেন, আজকে কিন্তু আপনার সাথে কেউ নাই, এবং সম্ভবত 2-3 দিন কেউ থাকবে না, তারপরে এখানে অমুক একজন আরেকজন আছে, বলতেছে যে উনিও একা সিঙ্গেল, উনি হয়তো আসবে, তো উনি আপনার 2-3টা রুম পরে থাকবে আর কি ওখানে। আর স্যার রাত্রেবেলা আপনি এখানে মানে চলাফেরা করেন না খুব একটা, সাপ খোপের উপদ্রব আছে, ইসের উপদ্রব আছে রাত্রে। তো উনি বলতেছে দপ্তরিকে, কেন রাত্রে চলাফেরা করলে কি তোমরা কি এখানে দাও না, কার্বলিক অ্যাসিড ট্যাসিড দাও না, সাপ থাকলে তো সাপ তো আসবে না, তো অ্যাসিডটা যেহেতু তোমাদের সরকারি একটা বা মানে কলেজের একটা সরকারি হোক বা যেটা হোক আর কি, তোমাদের যেহেতু একটা মানে এটা একটা কলেজের অংশ, তোমরা তো এখানে কার্বলিক অ্যাসিড দিবে, তোমরা দায়িত্ব পালন করো না, আমি কিন্তু যদি এরকম পাই আমি কিন্তু লিখবো, আর ভালো কাজ করলে তোমরা আমার কাছে বকশিস পাবা, এই সেই বলে টলে আর কি সে বলছে। তো বলছে স্যার যেটাই হোক আপনি রাত্রে খুব একটা চলাফেরা করেন না এখানে, এই। তো ওনাকে বালতিতে পানি টানি সব দিয়ে রেডি করে দিয়ে ওই লোক চলে গেছে। তো প্রথম দিন রাত উনি বললো যে আমি ওখানে জ্বালাইছি, ওই যে আপনার ওই ফটিকল ওই ল্যাম্প, ওনাদের যে লণ্ঠন দিছে, তো লণ্ঠনটা জ্বালায় আমি আমার মতো সব কিছু গুছায় রাখতেছি। খুব প্রাচীন মানে জায়গা, এবং মানে বেশ বড়, মানে ছাদের উচ্চতায় প্রায় 15 ফিটের উপরে হবে,
মানে উপরে, এখন তো যে সব 9 ফিটের ছাদ, যে ওরকম 15 ফিটের উপরে ছাদ, উঁচা উঁচা ছাদ এবং চারিদিকে। তো রুমটার মধ্যে উনি থাকলো, উনি ওখানে যে লাগোয়া ওইটার সাথেই আবার লাগোয়া বাথরুম ছিল, সেটাও দেখছি, সেটাও বলছে মোটামুটি বেশ ভালোই এবং বেশ বড়। তো থাকলো, রাতের বেলা বলতেছে যে পরিবেশটা কেমন জানি একটু আরো হয়ে গেল, মানে আরো কোয়াইট। হ্যাঁ, মানে ঝিঝি পোকা ডাকতেছিল বলে, একসময় ঝিঝি পোকাও চুপ হয়ে গেল, কোনোই নাই। তো ঘুমায় গেছে উনি। এক সময় উনি ঘুমের মধ্যে শুনতেছে কারা জানি, মনে হচ্ছে ওখানে ওই বাসার যে বারান্দা ওখানে মানে কথাবার্তা বলতেছে। মানুষের কথাবার্তা শুনলে যেরকম মনে হয় হঠাৎ মানে মানে অগোছালো কথাবার্তা, অগোছালো কথাবার্তা, মানে ছেলের গলা আর কি, পুরুষেরই গলা, মানে এইটা ওইটা বলতেছে। তুমি বলছো কি রাতের বেলা কি এখানে ইটস লাইক কেউ একজন এখানে কোনো একটা অনুষ্ঠান করতে আসছে বা সামথিং, হয় না যে অনুষ্ঠান করলে আমরা যেমন ধরেন একটা ওই যে মানুষজন বসে থাকে, দড়ি দিয়ে কিছু বাঁধবে, কিছু চেয়ার সাজাবে, এরকম আর কি। তো উনি মনে করলো এখানে কি এরকম কিছু হয় নাকি রাতে। তো উনি উঠলো, উঠে বিছানা থেকে উঠে চিন্তা করলো যে আমি একটু একই সাথে ফ্রেশ হই আর দেখি কি ব্যাপারটা কি। তো উনি গেল বাথরুমে, গেল বাথরুম থেকে এসে তখন শুনতেছে শব্দ আসছে, ঠিক জানালার কাছে গেছে। জানালার কাছে যে রাসেল ভাই জানালার যে ফাঁকা ফাঁকা ছিল কাঠের এরকম, ওটাতে তাকায় দেখে কিচ্ছু নেই, কোনো শব্দ নেই, পুরাই কোয়াইট হয়ে গেছে। ইটস লাইক একই রকম কোয়াইট, মানে থমথম একদম নিরবতা। তো ওনার কাছে মনে হয় বেশ অবাক লাগলো যে এটা ঘটনাটা কি, এরকম কেন হলো। হ্যাঁ, এবং ঠিক যখন উনি এটা ভাবছে তখন ওনার মনে হলো যে ওনার যে বিছানার পাশে জানালা পাশ দিয়ে শট করে মানুষজন যাচ্ছে কয়েকজন। তো উনি একটু থতমত খেয়ে উনি ভাবলো যে আসলে এটা আসি, এটা মানুষ, একটু ভূতের ভয় তো পাইছি, প্লাস চিন্তা করলো যে মানুষও তো হতে পারে, আবার চোর টোরও হতে পারে, হয়তো কেউ আসে না এখানে। উনি চুপচাপ শুয়ে পড়ছে রাতের বেলা। যাক, ওনার প্রথম রাত পার হলো এবং উনি প্রথম রাতটা আসলে এনজয় করছে। উনি বললো যে এটা বেশ ভালোই ছিল। উনি খুব মজার মানুষ, কিন্তু উনি বলছে যে আমি অ্যাকচুয়ালি মানে এনজয় করছি, একটু অ্যাডভেঞ্চারাস লাগছে আমার কাছে। আবার তো এই অ্যাডভেঞ্চার থেকে উনি ওই সেকেন্ড রাতে ওই যখন করে দিছে, ওনার গল্পের বই পড়ার অভ্যাস ছিল মাসুদ রানা, এই মাসুদ রানা পোয়েটারে আরও বেশি উনি মানে খুব এনার্জাইজ হয়ে রাতের বেলা উনি ওই দিন রুমের দরজা খুলে রাতের বেলা বাইরে গেছে বারান্দায়। তো বারান্দায় যে উনি সুন্দর করে, রুমের ভিতরে একটা মোড়া ছিল, মোড়া নিয়ে বসে আছে। মোড়া নিয়ে বসে অনেক রাত হয়ে গেছে। ওনার ধূমপানের অভ্যাস ছিল, ধূমপান করতে করতে একসময় মনে হলো যে না, ঠান্ডাটা একটু বাড়তেছে, মানে ওই সময়টা শীত পড়ি অবস্থা আর কি, ঠান্ডাটা বেড়ে যাচ্ছে, এখন রুমের মধ্যে চলে যাওয়া ভালো, বা আমি একটা চাদর নিয়ে আসি। তো রুমে গেল, যে উনি যে একটা শাল ছিল, শাল গায়ে চড়ায় উনি বাইরে আসছে। তো বাইরে যখন আসছে তখন দেখতেছে হঠাৎ করে মনে হচ্ছে যে গাছের ফাঁক দিয়ে, ফোকর দিয়ে কুয়াশা বেড়ে যাচ্ছে, পুরো জায়গাটা মনে হয় কুয়াশায় ছেয়ে গেল, মানে খুব অল্প সময়ের মধ্যে মানে কুয়াশা ভেসে এসে পুরো জায়গাটাকে ছেয়ে ফেললো। এবং তখন মনে হচ্ছে ওনার যে মাথার উপরে যে জায়গাটা, যে জায়গাতে উনি বসেছিল বারান্দা, তার উপরে বারান্দাতে খট 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 শব্দ। ইটস লাইক মানে যদি পুলিশ বা কোনো আর্মি এরকম কোনো বাহিনী যদি পায় বুট পরে কোথাও হাঁটা চলা করে, সেরকম ওই সিঁড়ি দিয়ে উঠে ওখানে উঠে যাচ্ছে। তো উনি খুব আস্তে 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 হেঁটে 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 ওখানে গেছেন। তো যে উনি সিঁড়ির কাছে কাউকে পান নাই, সিঁড়ি দিয়ে আস্তে 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 উঠছে, উনি নিজেও পা টিপে টিপে উঠছে। উঠে দেখতেছে সিঁড়ির যে শেষ প্রান্তটা ধোঁয়াশা, একই সাথে কুয়াশাও আছে বাইরের প্রচন্ড, ওইখানে মনে হচ্ছে কে কথা বলতেছে এবং করতেছে এরকম। তো কিছু দেখা যাচ্ছে না। তো উনি আস্তে আস্তে করছে কি, ওই যে দেয়ালের সাথে ঘেসে 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 যাচ্ছে। তো যখন যাচ্ছে তখন হঠাৎ করে উনি কাছ থেকে শুনতেছে যে লাইক আপনার এই ভাষায় কথা, মানে উর্দু ভাষা, পাকিস্তানি ভাষায় কথা বলতেছে। কি কথা, ধমক দিচ্ছে কাকে, ইটস লাইক মানে কেয়া বলতে হো বা এরকম কিছু একটা, সামথিং লাইক দ্যাট। তো উনি শুনে আরো কাছায় গেছে, কি ব্যাপার। এবং যখন নাকি মোটামুটি উনি শব্দের খুব কাছাকাছি সোর্সের কাছে চলে আসছে, তখন উনি মানে দেখতেছে যে আবছা একটা অন্ধকারের মধ্যে যে একজন মানুষ এর মতো একটা অবয়ব, আর পাশে আরো দুইজন লম্বা লম্বা অবয়ব, পাশে তারা কিছু বলতেছে কাউকে, সামথিং লাইক দ্যাট। তো এটা দেখে উনি মানে চিন্তা করলো কি, ঘটনাটা কি। তো এই সময় ওনার হাতের সাথে পাশের যে দরজা ছিল, ওই দরজার যে একটা তালা মারা, তালাটা খট করে শব্দ মানে লেগে গেছে, হঠাৎ করে শব্দ হয়েছে। এবং শব্দ হওয়ার সাথে সাথেই একটা দমকা বাতাস অনুভব করছে উনি ওনার কানে কাছ দিয়ে, আর মনে হলো কয়েকটা হাসির শব্দ। হাসিটা ইটস লাইক ছেলেও না মেলিও না, খুব উদ্ভট ভাষার রাসেল ভাই। ইটস লাইক আমরা অনেক সময় মানে হরর মুভিতে এই ধরনের হাসি শুনে থাকি, ইটস লাইক পজেসড মানুষের, এরকম হাসির শব্দ শুনছে। এবং সাথে সাথে ওনার মাথাটা কেমন ঘুরে উঠছে, মাথা চক্কর দিয়ে উঠছে।
এবং উনি কোনো মতে নিজেকে ধাতস্থ করে দাঁড়ায় উনি দেখতেছে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি কিভাবে হেঁটে ওনার রুমে আসছে হি ডাজন্ট নো। এবং ওনার জ্বর এসে যায়, জ্বর আসে, উনি রাতের বেলায় বুঝতে পারে যে ওনার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। উনি তখন প্যারাসিটামল ট্যাবলেট খুঁজে ওনার ইসের থেকে বের করে খায়, খেয়ে শুয়ে থাকে, কোনো মতো ওনার নাই। পরে ওনার অনেকদিন ঠিক মতো ওনার চেতনা ঠিক মতো ফেরেনি, কয়েকদিনই উনি এরকম জ্বরের মধ্যে এরকম প্রলাব্যকে কাটাইছিলেন। তারপর নাকি ওনাকে ওখানে আর ওনা ছিল না, ওনার যখন পুরোপুরি সুস্থ ফিল করে, উনি যখন চোখ মেলতেন তখন উনি দেখতেন যে মানুষজন ওনার আশেপাশে আছে, পরিচিত জনরা। তো পরবর্তীতে উনি শোনেন যে ওনাকে বাড়িতে নিয়ে আসছে, উনি যখন পুরোপুরি একটু সুস্থ হন তাকে বাড়িতে নিয়ে আসছে ওনাকে, ওনাদের যে দেশের বাড়ি ছিল ডিস্ট্রিক্টে ওখানে। এবং উনি তখন শুনে যে উনি নাকি ওনাকে পাইছিল ওরা ওই রুমের মধ্যেই সকালবেলা, অসুস্থ অবস্থা, গায়ে অসম্ভব জ্বর। যদি ওই সময় পানিপট্টি বা ওরকম না দিয়ে জ্বর কমানো না যেত, হাসপাতালে না নিত, তাহলে হয়তো অন্য কিছু হতে পারতো। পরে ওনাকে ওই অবস্থার থেকে ওনার ফ্যামিলি ওনাদের বাসায় নিয়ে আসছিল। সো উনি আর ওখানে ওই পরে আর জয়েনই করে নাই, থাকবে কি না করবে উনি আর জয়েনই করে নাই। পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে, এসে অন্য প্রফেশনে ওই টিচিংয়েরই অন্য এসে চলে যান আর কি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম সাকিব হোসেন। ওনার বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের 4 নং হবিনগর গ্রামে। ঘটনাটি উনি এবং ওনার ওয়াইফ দুজনই প্রত্যক্ষ করেছেন। মূলত ওনাদের সাথেই ঘটনাটির মূল অংশটা ঘটেছিল। উনি একজন গার্মেন্টস স্টাফ ফিনিশিং সুপারভাইজার পদে বর্তমানে চাকরি করছেন ঢাকার আশুলিয়ার কবিরপুর গ্রামের একটি গার্মেন্টসে। আর ওনার শ্বশুরবাড়ি ওখানেই, তারা ওখানকার স্থায়ী বাসিন্দা। আর অফিস তো কাছাকাছি। ওনার শাশুড়ি কি করেছেন, ওনার যে বাড়ি সেখানে তো অনেক ভাড়াটিয়া রয়েছে, সেখানে একটা রুম ওনাদেরকে দিয়ে দিয়েছেন যে তোমরা এখানেই থাকো, দূরে বাসা নিবা, অফিস দূরে হয়ে যাবে, এখান থেকে আসা যাওয়াটা সুবিধা হবে, টাকাটাও সেভ হবে। আর ওনাদের যেই ঘরটা বা যেই বাড়িটা আসলে ছিল সেটা হচ্ছে 2 পাশে বেশ কয়েকটা রুম, 5টা করে রুম, মাঝখানে হাঁটার জন্য করিডোর রয়েছে। সেখানে বেশ কিছু ভাড়াটিয়ারা রয়েছেন। ওখানেই একটা রুমে ওনারা উঠে যান। চলছিল মোটামুটি বেশ কয়েকটা দিন ভালোই, মোটামুটি মাস 2 ভালোই যায়, কোনো সমস্যা ছাড়াই। মাস 2 পর এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি বলছেন যে আসলে রুমটা তো তোমাদের ছোট হয়ে গেছে, আমি একটা রুম খালি করেছি, ওই রুমে যেই ভাড়াটিয়া ছিল তাদেরকে বলেছি যে অন্য আর একটা জায়গায় উঠতে, তোমরা এই রুমে ওঠো, ওই রুমটা বড়, তোমাদের জন্য সুবিধা হবে। তো ওনারা সেখানে উঠেও যান। রুমে ওঠার পর মোটামুটি চলছিল সব ঠিকঠাক, 6 মাস সবকিছু স্বাভাবিক ছিল। হঠাৎ কিছুদিন ধরে ওনার স্ত্রী এবং উনি দুজনই একটা বিষয় ফিল করতে থাকেন। রাত আনুমানিক 2:30 কি 3টার দিকে হঠাৎ করে ওনাদের দুজনের একসাথে ঘুম ভেঙে যেত। প্রথমে ওনারা চিন্তা করেছেন বিষয়টা স্বাভাবিক, কিন্তু আস্তে আস্তে বিষয়টা অস্বাভাবিক দিকে যেতে থাকে। প্রথমে একই সময় দুজনের ঘুম ভেঙে যাওয়া, এরপর ওনাদের কাছে মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ হাঁটাহাঁটি করে। ওনারা দুজন ছাড়াও মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, কে বা কারা আছে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওনারা অনুভব করেন ঘরের মধ্যে কেউ হাঁটছে। কোনো মানুষ যদি ঘরের মধ্যে থাকে তখন কিন্তু ঘরটা একটু ভারী হয়ে থাকে, ওরকমই মনে হচ্ছে। আমার এটাও মনে হচ্ছে অন্ধকারের ভেতর দিয়ে কেউ ওনাদের দিকে তাকিয়ে আছে। শুধু তাই না, উনি বা ওনার স্ত্রী যদি একা ওয়াশরুমে যেতেন তখনও মনে হতো ওনারা যখন হেঁটে ওয়াশরুমের দিকে যাচ্ছেন কেউ পেছন পেছন হাঁটছে, পেছন দিকে তাকালে কাউকে দেখা যেত না, এমনটা মনে হচ্ছে। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। এক রাতে উনি এবং ওনার ওয়াইফ খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য বিছানায় শুয়েছেন। ওনার স্ত্রী কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ওনার কেন জানি ঘুম আসছিল না। আর এই সাকিব হোসেন ভাইয়ের একটা অভ্যাস হয়ে গিয়েছে রাতের বেলা আফনান দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো শোনা, তো উনি সেটা শুনছিলেন। তো শোনার পরে যে ঘুম আসবে সেটাও হচ্ছিল না। এইভাবেই রাত প্রায় 2:30টার কাছাকাছি বেজে যায়।
মোবাইলে দেখলেন রাত 2:20-25 বা এরকম একটা সময় হয়েছিল আর কি। এরপর মোবাইলে ঘটনা বন্ধ করে দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন, যেহেতু সকালবেলা ওনাকে অফিসে যেতে হবে নির্দিষ্ট সময়। এরপরে ঘুমের মধ্যে উনি একটা স্বপ্নে দেখেন যে ওনাদের ঘরের যে দরজাটা, এই দরজার সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে আর ফিস ফিস করে কিছু বলছে। উনি এইটাও ফিল করছেন যে ওনার পাশে ওনার স্ত্রী শুয়ে আছে। শুয়ে থাকা অবস্থায় ওনার স্ত্রী জেগে গেলেন, মানে ওনার স্ত্রী ঘুমিয়েছিলেন, জেগে গেলেন। জেগে যাওয়ার পর ওনার স্ত্রী বলছেন, এই দেখেন তো দরজার সামনে কে দাঁড়িয়ে এরকম ফিস ফিস করে কথা বলছে। তো উনি আবার ঘুমের মধ্যেই বলছেন, আরে তুমি এইসব বিষয়ে কান দিও না, তো ঘুমাও, ও কিছু না। উনি কিন্তু এগুলো স্বপ্নের মধ্যেই দেখছেন। এরপরে দেখছেন যে দরজা কিন্তু বন্ধই রয়েছে, কিন্তু দরজার ভেতর দিয়ে কোনো একটা বাচ্চা মেয়ের মতো অবয়ব ঘরের মধ্যে ঢুকে পড়লো, যার বয়স 6 থেকে 7 বছরের মতো হবে। আর এই মেয়েটা সাকিব হোসেন ভাইয়ের দিকে তাকিয়ে এমন বিকট আর ভয়ঙ্কর একটা হাসি দিল, আর এমন ভয়ঙ্কর সেই হাসির শব্দ, এটা উনি বলে বুঝাতে পারবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আর এর পরই নাকি ওই মেয়েটা এক লাফ দিয়ে এসে তার বুকের উপর বসলো, 2 হাত দিয়ে বুকের উপর চাপ দিয়ে ধরে রাখলো। মনে হচ্ছে ওনার বুকের হাড়গুলো একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে। উনি স্বপ্নের মধ্যেই ভাবছেন যে শেষ, ওনার জীবন শেষ। এরপর ওনার ঘুম ভাঙে। যখন ঘুম ভাঙে তখনও উনি স্পষ্ট অনুভব করছেন যে ওনার বুকে কে যেন চাপ দিয়ে ধরে রেখেছে। উনি নড়াচড়া করতে পারছেন না, কথা বলতে পারছেন না। মনে মনে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। এরপর মনে হলো ওনার শরীরটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। উনি পাশে ঘুরে তাকিয়ে দেখেন ওর স্ত্রী সজাগ পাশে বসে আছে। ফোনটা হাতে নিয়ে দেখলেন তখন রাত 3:10 বা এরকম বাজে আর কি। তখন উনি ওনার স্ত্রীকে বললেন যে কি ব্যাপার, তুমি সজাগ হয়ে আছো, তুমি না ঘুমিয়েছিলে? এরপর সাকিব হোসেন ভাই খেয়াল করলেন যে ওনার স্ত্রী কিছু বলছে না। মনে হচ্ছে যে উনিও কিছু একটা দেখে ভয় পেয়েছেন। এরপর সাকিব হোসেন ভাই বললেন যে আচ্ছা কি হয়েছে বলো তো। এরপর ওনার স্ত্রী বলেন যে আমি না স্বপ্নের মধ্যে কিছু একটা দেখে খুব ভয় পাইছি। তখন সাকিব হোসেন ভাই উনি স্বপ্নে কি দেখেছেন সেটা ওনার স্ত্রীর সাথে যখন শেয়ার করেন, তখন ওনার স্ত্রীও কাছাকাছি একটা বিষয় শেয়ার করেন যে 5 থেকে 6 বছর বয়সী একটা মেয়ে বাচ্চা সে তার কাছে আসে, সে বলে আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। এরপর মেয়ে বাচ্চাটা তার পাশে এসে শুয়ে পড়ে। হঠাৎ করে তার কাছে মনে হয় যে আরে আমার যে মেয়ে আছে ও তো আমাদের সাথে ঘুমায় না, ও তো তার নানুর সাথে ঘুমায়। এই মেয়েটা রাতের বেলা আমার পাশে এসে শুইল, ঘটনা কি? যখন এরকমটা চিন্তা করেছেন এরপর ওনার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে যাওয়ার পর ওনার কাছে মনে হলো যে ওনার পাশের থেকে কেউ একজন উঠে চলে গেল, এই অনুভূতিটা ওনার মধ্যে হলো। এরপর উনি ভয় পান, উনি উঠে বসেন। এর মধ্যে আবার এই যে সাকিব হোসেন ভাই উনিও তো ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়েছেন। দুজন যখন এরকম আলোচনা করেন তখন উনি বুঝতে পারলেন যে আসলে এখানে ওনারা দুজন ছাড়াও তৃতীয় পক্ষের উপস্থিতি রয়েছে, যারা এই দুজনের কথা শুনছে, এই দুজনের চলাফেরাগুলো তারা মনিটরিং করছে। ওই রাতে ওই দুজনের ঘুম হলো না, ওনারা কিছুতেই মিলাতে পারছিলেন না ওনারা দুজন মিলেই কেন হঠাৎ করে এই একই টাইপের স্বপ্ন দেখছিলেন, প্রায় কাছাকাছি এই বাচ্চা মেয়েটার স্বপ্ন দেখছিলেন। এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। সকাল হলো, ওনাদের এক খালা রয়েছে যিনি এই ধরনের প্যারানরমাল সমস্যার সমাধানগুলো জানেন। তার সাথে মুসলিম জিন রয়েছে, 7টা জিন। এই 7টা জিনের সাথেও নাকি বিভিন্ন সময় সাকিব হোসেন ভাইয়ের কথা হয়েছে। বিশেষ করে খালা যখন আসেন তখন ওই 7টা জিন হাজির হয়, কথাবার্তা বলে, বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। তারা খুব ভালো সমাধান দিতে পারেন। মোটামুটি শিক্ষক ছাত্রের সম্পর্ক হয়ে গিয়েছিল এই সাকিব হোসেন ভাইয়ের সাথে তাদের। চিন্তা করলেন যে ওনাদের কাছ থেকে বিষয়টা জেনে নিতে হবে, ঘটনাটা কি। ওনারা খালার সাথে কথা বলেন, তবে শুরুতে খালার সাথে যোগাযোগ করতে পারেন নাই, কারণ ওনার ফোনে আসলে হয়তো বা নেটওয়ার্ক ছিল না বা কোনো একটা সমস্যার কারণে যোগাযোগ করতে পারেন নাই। শুক্রবার অফিস বন্ধ, বিকাল 4টার দিকে খালা নিজেই এই বাসায় চলে আসছেন, কোনো খবর দেয়া ছাড়াই। এখানে বসার জন্য ওনার একটা আসন রয়েছে। তো খালা আসেন, আসার পর বলেন যে
আমি তো চলে আসলাম জরুরি একটা কারণে, তাড়াতাড়ি আমার সাথে আসো, তোমাদের সাথে কিছু কথা বলার আছে। তখন এই সাকিব হোসেন ভাইয়ের স্ত্রী, সাকিব হোসেন ভাইয়ের শাশুড়ি, ওনারাও আসলেন, বসলেন। তখন জিন হাজির করা হয়। সাকিব হোসেন ভাই তো ছিলেন সেখানে। এরপর বেশ কিছু বিষয় ওনারা শেয়ার করেন যে এরকম এরকম ঘটনা হয়েছে, আমরা তো খুব ভয় পাইছি, আপনি এটা কি বলবেন যে কেন এমনটা হয়েছে? তখন ওই জিন সে নাকি এই সাকিব হোসেন ভাইয়ের শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, তোমার শাশুড়ি তো কিছুটা জানার কথা, সে তো কিছুটা জানে যে কেন এমনটা হতে পারে। তারপরও বলি যে তোমাদের ঘরের এইখানে একটা ফাটল আছে, এখানে ফাটল ধরেছে, এই ঘরের একদম কোণার যে খুঁটিটা, এইখানে ফাটলটা ধরেছে, এখানে একটা পিলার আছে, ঠিক পিলার সোজাসুজি এই জায়গাটাতে একটা জিন বন্দী হয়ে পড়েছে। সেই জিনের বাচ্চা আছে, এরাই মূলত এদেরকে ছাড়ানোর জন্য খুব আকুতি জানাচ্ছে। এরা কোনোভাবেই এই জিনটাকে মুক্ত করতে পারছে না এই বন্দি দশা থেকে। তারা তোমাদেরকে স্বপ্নের মাধ্যমে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, তারা সাহায্য চাচ্ছে। ওরা শুরুর দিকে কিছুটা আলামত বোঝানোর চেষ্টা করেছিল, তোমরা বুঝতে পারো নাই, এখন আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করছে। আরো ভালো করে বুঝতে যদি তোমরা চাও, তাহলে তো ওদেরকে আরো ভয়ঙ্কর রূপে সামনে আসতে হবে। ওরা এটা চাচ্ছে না, তাহলে তোমরা ভয় পাবা, তোমাদের ক্ষতি হবে। ওরা ক্ষতি হোক এটা চায় না, এই জন্য ওরা ওদের যতটুকু সাধ্য আছে এর মধ্য দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। ওরা খুব অসহায়, এই নিচে যে বন্দী হয়ে আছে সেও অসহায় হয়ে গেছে, সেও খুব কষ্টে আছে, এদেরকে মুক্ত করতে হবে। তো এই কথা শোনার পর সাকিব হাসান ভাইয়ের কাছে খারাপই লাগে, আসলে একজন বিনা কারণে এখানে আটকে গেছে কোনো অপরাধ ছাড়াই, বিষয়টা তো কেমন হয়ে গেল না? তখন সাকিব হাসান ভাই বলেন যে আসলে এটা সমাধান কি, একটু সমাধান দেন। তখন নাকি ওই জিনেরা বলে যে এটা সমাধান আছে, তবে আপাতত বেশ কিছু বিষয় বুঝে নিতে হবে যে আসলে ওরা কিভাবে তোমাদের কাছে সমাধান চাচ্ছে। আপাতত ওদেরকে কিছু খাবার দাও সাদাকা হিসাবে, ওরা যদি সেই খাবার থেকে পুরোটাই গ্রহণ করে তাহলে বুঝতে হবে যে ওরা সম্পূর্ণভাবে তোমাদের প্রতি নির্ভরশীল হয়ে তোমাদের কাছে সাহায্য চাচ্ছে। আর যদি আংশিক গ্রহণ করে তাহলে বুঝতে হবে ওরা তোমাদের উপর কোনো কারণে রাগান্বিত আছে। সেটাও বুঝে নিতে হবে যে কিভাবে কাজটা আগানো যায়। তবে আমরা আমাদের জায়গা থেকে ওদের সাথে কথা বলে যোগাযোগ করে এই কাজটা সমাধান করার চেষ্টা করব। তবে আগে তোমরা এই কাজটা করো, ওদের জন্য কিছু সাদাকা দাও। তো কিভাবে দেয়া হবে এটাও বলে দেওয়া হলো যে 5টা কলা, 5-6টা চিনি, 5-6টা গরুর দুধ, 5টি মিষ্টি একটি কলা পাতার উপরে রেখে বাড়ির পেছনে সুন্দর একটা জায়গায়, পাক পবিত্র জায়গায় ওইটা রেখে আসতে হবে শনিবারের দিন রাতে 12টার দিকে। আর বৃহস্পতিবারের দিন পোলার চাল আর গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে ছোট বাচ্চা যারা আছে এদেরকে খাইয়ে দিতে হবে। কিন্তু এই পায়েসটার ঘরে নেওয়া যাবে না, রান্নার পরপরই ওইটা বাইরে বাচ্চাদেরকে খাইয়ে দিতে হবে, কোনোভাবেই এটা ঘরে নিয়ে আসা যাবে না। এরপর ওই জিনেরা বলেন যে তোমরা আপাতত এই কাজটা করো, এরপর বাকি কাজ ইনশাল্লাহ আমরা করে দেব। এরপর নাকি তারা সালাম দিয়ে চলে যান। তো পরিবার থেকে সব ব্যবস্থা করা হয়, এই সাকিব হাসান ভাইয়ের শ্বশুর সবকিছু এইগুলো করে দেন। পরের দিন মানে শনিবার তো করেছেন, পরদিন ওই খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয় যে ওরা কি ওই ভোগটা গ্রহণ করেছে, অর্থাৎ সাদাকা কি গ্রহণ করেছে। তখন খালা বলেন ঠিক আছে কিছুক্ষণ পরে জানাই। 10 মিনিট পর ফোন করে জানান যে ওরা অল্প কিছু গ্রহণ করেছে, ওদের ভিতরে রাগ রয়েছে, তবে ওরা চায় যে তোমরা এই বিষয়টা সমাধান করো, সহযোগিতা করো, তোমরা ওদেরকে মুক্ত করতে সাহায্য করো। ওরা একা একা পারছে না, তোমাদের সাহায্য লাগবে, ওরাও চেষ্টা করবে তবে তোমাদের সাহায্য লাগবে। এরপর সাকিব হাসান ভাই যখন শোনেন তখন উনি বলেন যে যে কোনো মূল্যে এদেরকে মুক্ত করতে হবে, আমরা চাই না যে আমাদের জন্য ওরা বিনা কারণে কষ্ট পাক, ওরা তো কোনো অপরাধ করে নাই। বৃহস্পতিবার যখন আসে তখন এই যে পায়েস রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দেয়া হয়। এরপর বেশ কিছু বিষয়গুলো আসলে মানে তথ্য আদান প্রদান করা হয় যে কিভাবে কি করবেন, এরকম বেশ কিছু বিষয়। এখন কথা হচ্ছে এই যে সাকিব হাসান ভাইয়ের শাশুড়ি উনি যে জানেন আসলে বিষয়টা কি জানেন, কতটুকু জানেন। যখন ওনাকে জিজ্ঞেস করা হয় তখন উনি বলেন যে না এখানে আসলে লুকানোর কিছু নাই, বিষয়টা আসলে অন্যরকম। তখন জানতে পারেন যে এই যে ওনার স্ত্রীর যে নানা শ্বশুর, অর্থাৎ সাকিব হাসান ভাইয়ের স্ত্রীর যিনি নানা শ্বশুর, তিনি খুব পরহেজগার মানুষ ছিলেন,
ওনার একটা অভ্যাস ছিল, গভীর রাত্রে ঘুম থেকে উঠে ঘরে বসে উনি গজল গাইতেন। উনি ওনার মতো করে গজল গাইতেন। তাও সেটা বহুদিন আগের কথা, 25-26 বছর আগের কথা। তখন তো এইভাবে মানুষের হাতে হাতে মোবাইল ফোন ছিল না, তবে ঘরে দেয়াল ঘড়ি ছিল, ওইটা দেখে বোঝা যেত রাত কয়টা বাজে। আর এই বাড়িটা এখন যেরকম আছে একটা সময় এরকম ছিল না, এত বছর আগে। তখন আশেপাশে অনেক ফুলের গাছ ছিল, ফলের বড় বড় গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। ঘর তৈরি করার জন্য অনেক কিছু কেটে ফেলা হয়েছে। এখন সমস্যা হলো কি, এই যে কাঁঠাল গাছ যেটা ছিল, এখানে ওই নানার আমল থেকেই জিন পরিবার বসবাস করত। এদের সাথে নানার সম্পর্ক খুবই ভালো ছিল। মূলত নানার অনুমতি নিয়েই এই কাঁঠাল গাছে তারা থাকতে শুরু করেন, আর নানার সাথে ওয়াদা করেন যে তারা কখনোই কারো ক্ষতি করবে না। নানাও বলেন যে যদি এই পরিবারের সদস্যদের কারণে বা কারো কোনো কাজের কারণে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে সরাসরি তাদের ক্ষতি করবে না, তোমরা ভিন্নভাবে এই বিষয়টা সমাধানের চেষ্টা করবা, কিন্তু ক্ষতি করা যাবে না। আর আমরাও এমন কোনো কাজ করব না যাতে করে তোমাদের অসুবিধা হয়। এভাবেই কিন্তু একটা চুক্তির মাধ্যমে সবকিছু ঠিকঠাক চলছিল। ওই পরিবারও বসবাস করছিল, তারাও কারো কোনো ক্ষতি করতো না, এমনকি উপস্থিতিও জানান দিত না। জানা স্বাভাবিকভাবেই বার্ধক্যজনিত কারণে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ওই জিন পরিবার ওখানে থেকে যান। যখন ঘর বড় করা হয় তখন ওই কাঁঠাল গাছটা কেটে ফেলা হয়। কাঁঠাল গাছটা কাটার পর এই যে শেকড় ছিল মাটির নিচে, এটা পরিপূর্ণভাবে তুলে ফেলা হয়নি। মূলত এই কাজটা এত দ্রুত করা হয়েছিল, মিস্ত্রিরা এত দ্রুত করেছিলেন যে ওই যে গাছ, ওই গাছের ওইখানে যে খুঁটিটা তৈরি করা হয়েছে, ওইখানে ওই জিনটা বন্দী হয়ে যায়। এদিকে সে কোনোভাবে বের হতে পারছে না। আর জিন যে ওই বাড়ির কর্তা, সে বন্দী হয়ে গেছে, কিন্তু সন্তানেরা বাইরে, তারাও মুক্ত করতে পারছে না। তারা এতটা শক্তিশালী না যে তারা নিজেরা এই কাজটা করতে পারবেন। আর চুক্তি আছে, কোনোভাবেই যত অসুবিধাই হোক এই পরিবারের কাউকে কোনো ক্ষতি করা যাবে না। নেহায়েত তারা বাধ্য হয়েই এরকম উপস্থিতি জানান দিচ্ছেন যাতে করে তাদের পরিবারের কর্তা এখান থেকে মুক্তি লাভ করেন। এরপর এই বিষয়টা যখন সাকিব হাসান ভাই জানতে পারলেন, এখন সমাধানের কাজ তো করতে হবে। 2টা জিন মাত্র বাইরে ছিল, বাকি জিনগুলো এর মধ্যে বন্দী হয়ে গেছে। এই 2টা জিন তারা বিভিন্নভাবে তাদেরকে বের করার জন্য উপস্থিতি জানান দিচ্ছে, কিছু একটা বলতে চাইছে, কিন্তু এমনভাবে বলতে চাইছে এরাও বুঝতে পারতেছে না। তারা এরকম চেষ্টা করছে, একটা পর্যায়ে বুঝতেও পারছিলেন না, কিছুটা আক্রমণাত্মক তারা হয়ে গেছেন। নেহায়েত জিন সদস্যদেরকে বাঁচানোর তাগিদে সাকিব হাসান ভাইয়ের শাশুড়ি জানান যে এই ঘরে আরো একজন মহিলা ছিলেন এর আগে তার পরিবার নিয়ে। তারাও নাকি বলেছেন যে রাতের বেলা ছোট একটা বাচ্চাকে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করতে দেখতেন, কখনো কখনো ভয়ঙ্কর রূপে না, একদম স্বাভাবিকভাবে মানুষের রূপেই ছোট একটা বাচ্চাকে হেঁটে যেতে দেখেছেন। কিছু একটা বলতে চাওয়ার চেষ্টাও করেছেন, কিন্তু তারা বোঝে নাই। আর তারাও এই বিষয়টা ওইভাবে গুরুত্ব দেয় নাই, এমনিতেই তারা এই যে চলে গেছে রুম ছেড়ে দিয়ে, যেহেতু এই যে ওনারা উঠবেন এই জন্য ওই শাশুড়ি না করে দিয়েছিলেন। যাই হোক, এখন হচ্ছে কিভাবে এই সমস্যাটাকে সলভ করা যায়, এরকম পরিকল্পনা তো ওনারা করছেন। এক রাত্রে হয় কি, এই সাকিব হাসান ভাই উনি রাতের বেলা ঘুম থেকে উঠেছেন, ওনার কোনো কিছু একটা খেতে মন চাচ্ছিল, উনি একটু রান্নাঘরের দিকে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো যে কেউ এসে ওনার কানে কাছে ফিস ফিস করে কিছু একটা বলল। কিছুই বুঝতে পারলেন না যে আসলে ঘটনাটা কি হলো। ওই রাত থেকে ওনার ঘরটা আবার আগের মতো ভারী হয়ে গেল। মাঝখানে কয়েকদিন কিন্তু একটু স্বাভাবিক ছিল। পরের দিন ওই খালাকে ফোন করা হলে ওই খালা বললেন যে আসছে মঙ্গলবার উনি আসবেন, মঙ্গলবার পর্যন্ত সবাই যেন অপেক্ষা করেন, আশা করি এর মধ্যে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো মঙ্গলবারে উনি আসেন, এরপর উনি জিন হাজির করেন। ওই 7টা জিনই তখন আসে। তখন ওই 7টা জিন বলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, কাজটা আমরাই করব, তোমরা নিশ্চিন্তে থাকো। তবে ওই জিনেরা একটা সময় বলে যে ওই সময়ে, অর্থাৎ রাত 10টা থেকে রাত 3টা পর্যন্ত ওই ঘরে কারো থাকা যাবে না, আর লাইট বন্ধ করে রাখতে হবে, দরজাও বাইরে থেকে বন্ধ করে রাখতে হবে, ভুলেও যেন কেউ ওই ঘরের মধ্যে না যায়, এমনকি কোনো শব্দ পেলেও যেন তারা ঘরের মধ্যে না যায়। তো এরপর ঠিক সেই কাজটাই করা হয়। অবশ্য ওনারা ওইরকম কোনো শব্দ পানও নাই, ওই রাত্রে ওনারা ওই রুমে ছিলেন না।
পরের দিন ওই খালাকে যখন ফোন করা হয় তখন ওই খালা বলেন যে হ্যাঁ উনি খবর পেয়েছেন ওই জিন মুক্ত হয়ে গেছে, আর ওই জিনেরা এই বাড়ির সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, সালাম জানিয়েছেন, এবং ওই জিনেরা জানিয়েছেন যে এই বাড়ির সদস্যরা সবাই খুব ভালো, তারা নিজেরা অসুবিধার মধ্যে ছিল, আর এই কারণেই বাইরে যারা ছিল তারা তাদের তাদের উপস্থিতি জানান দিয়েছেন একটু ভিন্নভাবেই, এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন, এছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। এইভাবেই একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ এখনো সেখানে বিরাজ করছে, তারাও মুক্তি পেয়েছেন। মূলত মানুষের ভুলের কারণেই ওই জিনগুলো বিনা দোষে নিরীহ জিন আটকা পড়েছিল, তো আলহামদুলিল্লাহ তারা বের হয়ে গেছেন নির্দিষ্ট একটা পদ্ধতির মাধ্যম দিয়ে। এখনো এটা এভাবেই আছে, তবে এখন আর তারা কোনো উপস্থিতি টের পান না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা কাহিনী শেয়ার করব, যেটা ইউরোপের একটি ঘটনা, যেটি আমাদের সাথে শেয়ার করেছেন রাকিব জার্মানি থেকে, এবং রাকিবের ফ্রেন্ড গুন্থারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এটি, এবং আমি চলে যাচ্ছি আমার মতো করে শেয়ার করার জন্য। রাকিবের ফ্রেন্ড গুন্থার রাকিবের অনেক পুরনো একজন বন্ধু, তারা একসাথে অনেক বছর বন্ধুত্ব তাদের মেনটেন করে চলেছে। রাকিব অ্যাকচুয়ালি অনেক বছর আগে জার্মানিতে গিয়েছিল এবং সেখানে সে সেটেল করে, এবং তখনই তার যাওয়ার কিছুদিন পরে গুন্থারের সাথে তার বন্ধুত্ব হয়। সো খুব ভালো বন্ধুত্ব তাদের, এবং সে গুন্থারের নেচার সম্পর্কে বলেছে গুন্থার খুবই রহস্যপ্রেমী একজন মানুষ। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, এটা তার একটা শখ, এবং সে একা একা ঘোরে, এটা হচ্ছে তার একটা বিশেষত্ব। কারণ গুন্থার নাকি তাকে বলেছে যে সে মনে করে কোথাও একা গেলেই রহস্যের দেখা পাওয়া যায়, যেটা নাকি সে আসলে অনেককে নিয়ে গেলে সেই জিনিসটা হয় না। তো যাই হোক, এটা গুন্থারের ইউনিভার্সিটি লাইফের একটা ঘটনা। এছাড়াও বেশ কিছু ঘটনা গুন্থার শেয়ার করেছে রাকিবের কাছে, তো এই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এবং প্রমাণ নয় আমি হয়তো আরো পাবো গুন্থারের ঘটনা রাকিবের কাছ থেকে, তো এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো গুন্থার এরকম একা একা ঘুরতে পছন্দ করতে, এবং বিভিন্ন জায়গায় সে গিয়েছে, জার্মানি তো বটে, ইউরোপের আরো বিভিন্ন জায়গায় সে গিয়েছে। তো এই ঘটনাটা ঘটে তার সাথে তার ইউনিভার্সিটি লাইফে, এবং সে একটা ক্যাসেল দেখতে যায়, এবং যে ক্যাসেলটার সম্বন্ধে সে জানতে পারে তার কিছু বন্ধুর কাছ থেকে। তারা তাকে বলে যে অমুকটা ক্যাসেল নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল, যে ওই ক্যাসেলটা কেমন। তো বলতেছে যে ওই ক্যাসেলের সম্পর্কে যতটুকু যা শোনা যায় তার মধ্যে অনেক কিছুই অতিরঞ্জিত। তার বন্ধু বলতেছে যে যদিও সেখানে এখনো ট্যুরিজম ওয়াইড ওপেন, টুরিস্টরা যায় এবং রাতে থাকে না, তারা সন্ধ্যার সময় চলে আসে, বাট ওইটা যেহেতু একই ফ্যামিলি এখনো ওন করে, তো সুতরাং যেই ধরনের কথা মানুষ অনেকে বলে এই হন্টেড ব্যাপার স্যাপার নিয়ে, এটা অনেকটাই অতিরঞ্জিত। তবে গুন্থার তুমি যে দেখে আসতে পারো। তো আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, রাকিব কিন্তু নিষেধ করেছে আমি যেন ক্যাসেলটার এক্স্যাক্ট নাম আর লোকেশনটা না বলি, তো আমি সেটা করব। সে অবশ্য আমাকে লিখেছে, বাট আমি সেটা আপনাদের কাছে সেটা উজ্জ্বল রাখবো, সেটা আমি বলবো না। আপনারা কাহিনীটার ফিলটা পাওয়ার চেষ্টা করেন বা ঘটনার ফিলটা পাওয়ার চেষ্টা করেন। তো গুন্থার সেখানে যখন শোনে যে অতিরঞ্জিত ব্যাপারটা, তো গুন্থার সেই ক্যাসেল সম্পর্কে একটু খোঁজ খবর নেয়। তো সে বিভিন্ন কিছু জানতে পারে, অনেকেই অনেক কথা বলে যে সেখানে এত বছর ধরে এটা আছে, এটা মিডিভেল এজের একটা ক্যাসেল, এবং এখন পর্যন্ত মানে এই ঘটনা হচ্ছে 2000 সালের দিকের ঘটনা। তো 2000 সাল মানে এখন থেকে 23 বছর আগের ঘটনা। তো বলতেছে যে সেই পর্যন্ত এখনো টিকে আছে একটা ক্যাসেল, এবং প্রায় অনেক বছর ধরে একই ফ্যামিলি ট্রির আন্ডারে আছে, শত শত বছর ধরে। তো এইটা আসলেই হয়তো অতিরঞ্জিত হতেও পারে। তবে গুন্থারের মনে একটা একটা দাগ কেটে যায়। সে চিন্তা করে যদি এই ক্যাসেলটা সম্পর্কে ভৌতিক ব্যাপারগুলো অতিরঞ্জিত হয়ে থাকবে, তাহলে কেন মানে এটা সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় এবং রাতের বেলা এখানে কেউ থাকে না। সে খোঁজ খবর নিয়ে জানতে পারে ক্যাসেলের ভেতরে যারা মেইনটেইন যারা করে বা যারা এখানকার কর্মী আছে, তারা সবাই ক্যাসেল ছেড়ে সন্ধ্যার পর চলে যায়। এবং এই ক্যাসেল সম্পর্কে আরো অনেক কিছু প্রচলিত আছে। সেখানে কি ছবি তোলা নিষেধ, ভেতরে একদমই ছবি তুলতে দেয় না, ছবি তোলা একদমই নিষেধ। ট্যুরিজম সময় হচ্ছে আপনারা ট্যুরিস্টরা আসে হচ্ছে সকালবেলা, এবং তারা সন্ধ্যার মধ্যে চলে যেতে হয় ক্যাসেল থেকে, এবং ছবি তোলা একদমই নিষেধ। ভেতরে যতটুকু ঘোরা যায়, দেখা যায়, নোট নেওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আর এরকম হচ্ছে ক্যাসেলের ভেতরকার অবস্থা।
তো গুন্থার চিন্তা করে যে ওয়াই নট গিভ ইট এ ট্রাই, বাট সে চিন্তা করে যে আমি যদি সেই জাস্ট ট্যুরিজম সময় যাই, চলে আসি, তাহলে আমি কি দেখতে পাবো? খুব একটা কিছু দেখতে পাওয়ার কথা না, কারণ ওখানে তো অনেক মানুষ থাকবে, তার মধ্যে আমি যাব। আর ক্যাসেলটা হচ্ছে যে বেশ দূরে, মানে মূল জায়গায় যেখানে তাদের মানে অনেক দূর দিয়ে এসে গাড়িতে করেই আসতে হয় বা পার্সোনাল ভেহিকেল আসতে হয়, এসে পার্ক করে প্রায় 15-20 মিনিটের মতো হাঁটতে হয় সেখানে। এবং যে হাঁটার পথটা সেটা হচ্ছে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে, গাছপালা, ফরেস্টের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় সেখানে। তো গুন্থার চিন্তা করে যে আমি গেলাম, জায়গাটা দেখলাম, একটা ভাইব পাবো, বাট আমি তো আসলে ওরকম কিছু পাবো না, সো লেটস গিভ ইট এ ট্রাই। তো গুন্থার একদিন সেখানে যায় এবং সে তার গাড়ি নিয়ে যায় সেখানে, এবং গাড়ি পার্ক করে সে চলে যায় সোজাসুজি হেঁটে। এবং যে হাঁটার পথটা সেটা সে দেখে বুঝতে পারে যে জায়গাটা বেশ বেশ অসাধারণ, এবং এখানে অনেক রকম রহস্যের ছোঁয়া আছে। সে রাস্তাতে দেখেই বুঝতে পারে, কারণ গুন্থার কিন্তু অনেক জায়গায় গিয়েছে এবং সেই যাওয়ার পথে দেখছে যে রাস্তা, এবং গুন্থারের মধ্যে কিছু ব্যাপার ছিল যেটা সে সবসময় ফিল করতো আর চিন্তা করতো যে এই জায়গাটা এত প্রাচীন, মেডিভেল এইজের, এই রাস্তা দিয়ে এরকম হয়েছিল, ওই রাস্তা দিয়ে এরকম হয়েছিল। সো এরকম জিনিসপত্র সে চিন্তা করতো সবসময়। তো করতে করতে সে হেঁটে যায় এবং সে ক্যাসেলে পৌঁছায়, এবং যথারীতি সেখানে সে ঢুকে এবং তার যেই টুরিস্ট টিকিট কেটে সে সেখানে ঢোকার, এবং সেখানে ঢুকে ঘুরে ঘুরে দেখে, তার কাছে ইতিহাস ছোঁয়া দেয় এবং সে দেখে সেই বিভিন্ন ঐতিহাসিক জিনিস। সেই ক্যাসেলের ভেতরে কয়েকটা ক্লাস্টার্ড ভাবে আর কি, কয়েকটা এরকম বিল্ডিং দিয়ে ক্যাসেলটা এখনো টিকে আছে ওইরকম। তো বিভিন্ন জিনিস দেখে সে মোটামুটি অন্যদের সাথে বেশ টাইম কাটায়, রেস্টুরেন্টে সে খাওয়া দাওয়া করে, এবং সেই যথারীতি সময় মতো বেরিয়ে যায় ক্যাসেল থেকে। এবং ক্যাসেল থেকে বের হয়ে যাওয়ার পরে সে দেখতে পায় যে সব মানুষ হেঁটে বেরিয়ে যাচ্ছে এবং সেই ফরেস্টের রাস্তা দিয়ে, এবং তখন বিকাল গড়ায় গেছে, মানে একদম মানে আলো মিলায় যাচ্ছে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে গুন্থারের মাথায় একটা প্ল্যান আসে যে আমি এই জঙ্গলের ভেতরে লুকায় থাকবো অ্যান্ড ঘোরাঘুরি করবো, দেখবো রাতের বেলা কি ঘটে। আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্য নাইট থিং, হোয়াট হ্যাপেন্স টু দিস প্লেস। এটা চিন্তা করতে করতে সে চিন্তা করে যে এখানকার মানুষজন যখন আসবে, এসে পার্কিং আমার গাড়ি দেখবে, তখন একটা সমস্যা হবে। তো সে কি করে, গাড়ি উঠে সে পার্কিং থেকে বের হয়ে যায়। বের হয়ে যে সে রাস্তার কাছে একটা জায়গায় যায়, যে সে বের হয়ে অনেক দূর যায়, যে সেখানে একটা গ্যাস স্টেশন দেখতে পায়, একটা পেট্রোল পাম্প। সেখানে সে গাড়িটা পার্ক করে সে ওইখান থেকে একটা ট্যাক্সি নেওয়ার চেষ্টা করে। তো অনেকক্ষণ দাঁড়ায় থেকে সে ট্যাক্সি পায় না। পরে খুব বিরক্ত হয়ে যখন গেছে, এই সময় সে দেখে যে একটা এরকম রাইড চায় সে। তো একজন তাকে থামায়, বলে তুমি কোথায় যাও? বলে যে আমি সামনে যাব। তো সে বলতে সামনে তো কিছু নাই, বলে আমাকে ওই জায়গায় যেন আমায় দাও প্লিজ, আমার ওখানে রাইড দরকার, আমার ভেহিকেল ওইখানে আছে। তো একজন তাকে নিয়ে যায়, গাড়িতে নিয়ে ঠিক ওই যে রাস্তা দিয়ে এন্ট্রান্সের জায়গায় রাস্তার কাছে নামায় দেয়। তো স্টিল হিউজ প্লেস টু ওয়াক, কারণ পার্কিং অনেক দূরে ওখান থেকে, কারণ এটা পাহাড়ের উপরে উঠতে হবে, মোটামুটি বেশ উঁচুতে। তো গুন্থার হাঁটা শুরু করে, এদিকে কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরাই অন্ধকার হয়ে গেছে। গুন্থার হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটতে সে দেখে যে এর মধ্যে যে দূরে কিছু হেডলাইট দেখা যাচ্ছে, এবং সে কয়েকটা গাড়ি বের হয়ে আসতেছে। তখন বুঝে যে এখানে এই গাড়িগুলো মনে হয় এখানকার এমপ্লয়ীদের গাড়ি। তো গুন্থার লুকায় পড়ে, মানে লুকায় পড়ে। এবং তখনকার যে সময়টা, তখন কিন্তু ওই অঞ্চলে ঠান্ডা পড়া শুরু হচ্ছে, এরকম একটা অবস্থা। মানে খুব বেশি যে শীত তা না, শীত পড়ে গেল তো মানে পুরাই একদম ঠান্ডার সিজন, তখন তো একদম অবস্থা খারাপ, রাতে বাইরে থাকার প্রশ্নই ওঠে না। কিন্তু গুন্থার যখন গেছিল তখন সেখানে শীত পুরোপুরি পড়ে নাই, মানে শীত কেবল শুরু হবে, ঠান্ডাটা হালকা হালকা আসতেছে এরকম একটা সময়। তো গুন্থার করে কি গাছপালার এসে যে লুকায় পড়ে এক জায়গায়। তো সে লুকায় থেকে সে দেখতেছে আস্তে আস্তে করে গাড়িগুলা বের হয়ে যাচ্ছে ওখান থেকে, এবং 3টা গাড়ি একসাথে বের হয়ে যায় লাস্টে। এবং গাড়িগুলো চলে যাওয়ার পর টেল লাইট গুলো সে দেখে একদম ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, এবং অন্ধকার জায়গাটা। গুন্থারের কাছে একদম অন্যরকম একটা ফিল লাগে, সে মানে পুরাই একটা মানে অন্যরকম একটা অ্যাডভেঞ্চারাস অনুভূতি হয়ে যায়, কারণ সে তখন একা এবং তার ভেহিকেল বেশ দূরে, এখানে তাকে পিক আপ করার মতো কেউ নাই, মানে কঠিন অবস্থা। এবং তখনকার যে সেলফোন সেটাও অনেক পুরনো, কিন্তু এখনকার মতো লেটেস্ট সেলফোন না, সেগুলো দিয়ে আসলে আলফা নিউমেরিক ছিল, মানে জাস্ট টেক্সট করা যেত, অ্যালফা টেক্সট অ্যান্ড আপনার যে ফোন আসতো এরকম আর কি। যাই হোক, সে সেই কোনো রকম আর কি ওখান থেকে হেঁটে আস্তে করে পাশ দিয়ে বেরোনো শুরু করে। তো রাত কিন্তু হয়ে গেছে, মানে একেবারে সন্ধ্যা তখন গড়ায় গেছে, মানে একদম 7টা 7:30 এরকম বেজে গেছে, এবং অন্ধকার। একটু পরে সে হাঁটতেই দেখলো যে আকাশে চাঁদ উঠছে,
এবং চাঁদের আলোটা ঝলমল করে এমনভাবে পড়লো ওই জায়গাটায়, জায়গাটা একটা ডিফারেন্ট লুক দেখা দিল, মানে অসাধারণ, মানে যেটা অ্যাডভেঞ্চারাস টাইপ অফ ইমেজ তার চোখের সামনে ভেসে উঠলো। আর সে যে জায়গাটায় দাঁড়াইছিল পাহাড়ের একটা কোল ঘেঁষে একটা জায়গায় রাস্তার বাঁকে, সেটা হচ্ছে পাথুরে পাহাড়। সে বলছে যে পাথর কেটে রাস্তাটার বাঁক বের করা হয়েছে। ওখান থেকে পাশে যে সে দাঁড়াইছিল সেখান থেকে সে পুরোপুরি জায়গাটা দেখতে পাচ্ছে, এই সেই ক্যাসেলের প্রাঙ্গণটা আলো পড়ে ঝকমক করতেছে, একদম অন্যরকম একটা লুক। তো গ্রন্থারা মানে অ্যাকচুয়ালি হি ফেল্ট ভেরি গুড, মানে সে চিন্তা করতেছে যে আমি আসলে আজকে আইল এনজয় দ্য ডে নাইট, এবং তার সাথে তার স্যাকের মধ্যে কিছু স্নিকার বার ছিল, তো সে মনে করলো যে আমি অল সেট ফর টুনাইট। তো সে হেঁটে হেঁটে গেল এবং হেঁটে যে সেই ক্যাসেলের এন্ট্রেন্সের ঠিক কাছে গেল না, সে চিন্তা করলো যে এইখানে হয়তো হতে পারে তাদের কোনো ক্যামেরা থাকতে পারে বা তাদের কোনো মানুষ থাকতে পারে যে হয়তো দেখলে সমস্যা হতে পারে তার, বা অ্যালার্ম থাকতে পারে। তো সে একদম ক্যাসেলের কাছে গেল না, গেটের দূর থেকে সে একটা জায়গায় একটা পাথরের খণ্ডের উপর বসে আছে। তো সে চিন্তা করতেছে হোয়াট আই এম গোনা ডু অল নাইট, কারণ আমার সামনে কিন্তু বড় একটা রাত আছে, এই রাতটা আমাকে পার করতে হবে। আমি তো এই গভীর রাতে এখান থেকে বের হয়ে আবার যদি আমি হাইওয়েতে যাও পড়ি, মানে যেখান থেকে গাড়ি চলাচল করে, ওখানে হয়তো আমাকে কেউ রাইড দিবে না এরকম রাত্রে, আমাকে ঈদের তখন হয়তো হাঁটতে হবে, আবার পুলিশ রাস্তায় সমস্যা করতে পারে, জিজ্ঞেস করতে পারে কি করো। এনিওয়েজ, তো মোটামুটি আমাকে এখানেই সারাটা রাত পার করে যেতে হবে, এরকম চিন্তা করতেছে গুন্থার। তো আমি চিন্তা করতে করতে, এবং সে মোটামুটি ভালোই, তার শরীরে ভালোই কাপড় আছে, মোটা কাপড় আছে, ওইগুলো নিয়ে সে টেনশন করতেছে না, বাট রাতটা পার করা, এটা কি বোরিং রাত হবে কিনা এটাও চিন্তা করতেছে সে। সো বসে বসে অনেকক্ষণ চিন্তা করতেছে, কিছু করার নাই, সময় পার হয়ে যাচ্ছে, এবং সে সেই রাতের একদম ক্রিকেটের ডাক, মানে ঝিঝি পোকার ডাক ইত্যাদি ইত্যাদি পোকামাকড়ের ডাক পাচ্ছে। এবং মানে তখনকার সময়টা এমন একটা সময়, যে সময় সেই মানে শীতটা আস্তে 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 আস্তে, যে এক ধরনের পোকা আছে সেগুলো উড়ে উড়ে পড়ে, এগুলো দেখতেছে। তো মোটামুটি একটা বোরিং ব্যাপার স্যাপার ঘটে গেল আর কি। সে ভাবতেছে যে এটা আসলে এখন ডিসিশনটা ভেরি ওয়াইজ হলো না জিনিসটা, আমি এখানে বসে থাকবো এবং এই ধরনের একটা সিচুয়েশন ফেস করব। ভাবলো যে লেটস টেক এ ওয়াক, আমি হেঁটে যাই। তো সেখান থেকে হাঁটা শুরু করলো, আবার হাঁটতে হাঁটতে সে চলে গেল ভিতরে যে গাছপালা ঘেরা পথ, সেগুলোর মধ্যে দিয়ে সে একটু যেগুলো অফ রোডিং সেগুলো করা শুরু করলো, মানে সেই একটু নিচু জায়গাটা যেখানে ঢাল, যেখানে হাঁটা যায় গাছপালার মধ্যে হাঁটতেছে, এবং চাঁদের আলো তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। গুন্থারের কাছে কিন্তু তখন ফ্ল্যাশ লাইট আছে, তার সেলফোন আছে, তার স্যাকের মধ্যে, মানে তার যে ব্যাগের মধ্যে, সেখানে স্যাক বলতে তার যে স্যাক প্যাক, সেই মানে পাশের একটা ব্যাগ, সেই ব্যাগের মধ্যে তার ফ্ল্যাশ লাইট, তার সাথে ক্যান্ডি আছে খাওয়ার জন্য, স্নিকার বার আছে, দেন এবং টুকিটাকি তার যা যা দরকার, সেলফোনও আছে। তো সে হেঁটে হেঁটে সেই ঢাল দিয়ে নামতেছে এবং দেখতেছে যে বেশ মানে চাঁদের আলো হালকা পড়তেছে, লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নাই, মোটামুটি দেখা যাচ্ছে। তো হাঁটতে হাঁটতে যে সে খুব এনজয় করতেছে ওয়েদারটা এন্ড এভরিথিং, বাট তার কাছে একাকিত্বটাকে তাকে ঘিরে ফেলছে। সে ভাবতেছে যে আসলে খুব বেশি রকম মানে রিস্ক নেওয়া হয়ে গেল, জিনিসটা ভালো লাগতেছে না। তো যাই হোক, এরকম হাঁটলো অনেকক্ষণ, তার মতো সময় পার করলো। তারপরে সে হেঁটে যে একটা কর্নার বের করলো, যে জায়গাটার মধ্যে বাঁকের উপরে একটা জায়গা একটু উঁচু। চিন্তা করলো এখানে আমি একটু হেলান দিয়ে বসে থাকি, বা আমি কি যখন রেস্ট নেই, ন্যাপ নেই, দেখি কিরকম কি পার হয়। তো গুন্থার ওখানে যে বসে শুয়ে পড়লো, মানে আধা শোয়া হয়ে পড়লে, আর তাকায় আছে আকাশের দিকে, চাঁদ দেখতেছে, দেখতেছে, এবং মাঝে মাঝে সেই ক্যাসেলের দূর থেকে ক্যাসেলের অংশ দেখতেছে, সুন্দর লাগতেছে। তো এরকম কতক্ষণ চলে গেছে বলতে পারবে না। একসময় গুন্থার ঘুমায় পড়ছে, তার আর খেয়াল নাই কিছু। তো যখন তার ঘুম ভাঙলো, সেটা হচ্ছে একটা শব্দে, এবং শব্দটা মনে হলো যে কোনো লোহার সাথে লোহা ঘষা খাচ্ছে, এরকম মানে খস খস খস, লোহার সাথে লোহা ঘষা খেলে যেরকম একটা মেটালিক সাউন্ড হয়, ঘস ঘস মেটালিক সাউন্ড, সেরকম একটা শব্দ সে পাচ্ছে। তো সে মোটামুটি তাকায় দেখে চারিপাশটা কুয়াশায় ঢেকে গেছে। সে যখন ঘুমায় গেছিল তখন কিন্তু চাঁদের আলো ছিল, বেশ চারিদিক আলোকিত, গাছপালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। এখন দেখতেছে বেশ কুয়াশা, এবং সে দেখতে পাচ্ছে না আশেপাশে, মানে মোটামুটি তার থেকে 3-4 ফিট দূরেই কুয়াশা, গাছগুলো সব ঢাকা কুয়াশায়। মনে হচ্ছে যে কুয়াশা এসে মানে পুরো জায়গাটাকে ধোঁয়া দিয়ে যদি ঢেকে দেয়, সেরকম একটা অবস্থা। তো গুন্থার একটু অস্বস্তিতে পড়ে গেল যে ঘটনাটা কি, এবং সে লোহায় লোহা ঘষা খাওয়ার মতো শব্দ পাচ্ছে, এবং তার থেকে বেশি দূর না, মনে হচ্ছে সে যেখানে বসে আছে তার থেকে কিছু নিচের দিকে, মানে কত দূর হবে, প্রায় 15-20 ফিট নিচেই শব্দটা হচ্ছে। তো সে আন্দাজ করলো এখান থেকে 20 ফিট নিচে রাস্তাটা আছে, মানে যে পায়ে চলা পথটা, যেটা দিয়ে মানে ঘুরে এসে উঠছে এই জায়গাটায়, ওই জায়গাটা আছে।
তো অনেকক্ষণ চিন্তা করে সে চিন্তা করলো যে কি করব, আমি হেঁটে দেখি, উঠে হাত পা একটু নাড়াচাড়া করলো সে, কিন্তু সামনে কিন্তু কুয়াশার জন্য বেশি দূর দেখা যাচ্ছে না। তো সে চিন্তা করলো এই শব্দটা কিসের, আমি যদি ফ্ল্যাশ লাইট জ্বালাই এখানে কি আবার কোনো সিকিউরিটি গার্ড আছে আমাকে ধরে ফেলবে বা এরকম কিছু, আর ধরলে তো আমাকে পুলিশের কাছে নিয়ে যাবে। তো এগুলো চিন্তা করতে করতে সে হাঁটতেছে, হেঁটে হেঁটে আন্দাজে আর কি, সে কিন্তু পুরোই আন্দাজে হাঁটতেছে। তারপরে আবার ভয়ও আছে যেখান থেকে যদি হঠাৎ করে পা পিছলে পড়ে একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবে সে। তো ওরকম আন্দাজে সে হাঁটতেছে, হাঁটতে 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 এক কোণায় চলে আসলো, বুঝলো যে এখান থেকে নিচে নামার পথটা শুরু হয়েছে এবং সে সেখান থেকে খুব সন্তর্পণে হাঁটা শুরু করলো। এবং এদিকে ওই শব্দটা কিন্তু পাচ্ছে সে, তার থেকেও খানিকটা দূরে, বেশ খানিকটা দূরে সে শব্দটা পাচ্ছে। মানে মোটামুটি হবে তার থেকে প্রায় 20-25 ফিট দূরে, মানে ওই যে ডিস্টেন্সটা উপরে যেরকম ছিল সেরকম ডিস্টেন্সই আছে, কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে ডিস্টেন্সটা তার সামনের দিকে পড়তেছে। তো এরকম শব্দ শুনতে শুনতে সে কুয়াশার মধ্যে হাঁটতেছে এবং সে কোনো আলো পাচ্ছে না এবং বুঝতে পারছে যে উপরে যে চাঁদ আছে সেটা মেঘের আড়ালে, সুতরাং আকাশের যে মেঘগুলা সেগুলো আলোকিত হয়ে রয়েছে, মানে অ্যাজ ইফ তার মাথার উপরে একটা মেঘের ছাদ যেটা একটু আলোকিত আর চারিপাশে কুয়াশা। তো সেই আলোতে কুয়াশাটাও জানি কেমন একটা ফিকে টাইপের একটা রং ধারণ করছে। তো সে কিছু বুঝতে পারতেছে না এবং ঠান্ডাটা মনে হয় একটু বেড়ে গেছে। সাধারণত কুয়াশা পড়লে ঠান্ডা কমে যায়, কিন্তু তার কাছে মনে হচ্ছে ঠান্ডাটা একটু বেশি পড়ছে। তো যাই হোক, শব্দটা সে শুনতেছে এবং এই শব্দের জন্যই কিন্তু সে লাইট বের করে জ্বালাচ্ছে না, চিন্তা করছে সামনে যদি কেউ পড়ে যায় তো নেহাত সমস্যা আছে তার। তো এটা চিন্তা করে সে আস্তে আস্তে হাঁটতেছে, আবার ভয়ও পাচ্ছে যে আবার পাটা মানে বেগতিক ভাবে না পড়ে। তো সে খেয়াল করলো যে তার একদিকে রেলিং, তো রেলিংটা সে বুঝতে পারলো যে এখানে রেলিং আছে, হাত ধরলো রেলিংটা ধরলো হাত দিয়ে আর কি, মানে হাত দিয়ে রেলিংটা ধরলো এবং হাত দিয়ে রেলিংটা ধরার পরে সে বুঝতে পারতেছে যে আমি মানে রেলিং এর ওই পারে হচ্ছে নিচু আরো খাদ, আর আমি যাচ্ছি সোজা। এবং এখন মাঝে মাঝে যখন যাচ্ছে তখন মাঝে মাঝে সে কুয়াশা সরে গিয়ে দূরের গাছগুলো দেখতেছে এবং সে আকাশের আলো পড়াতে আরো ভয়ঙ্কর লাগতেছে। তো একটা জায়গায় যে সে দেখলো কুয়াশাটা বেশ ফিকে হয়ে গেছে এবং যে জায়গাটা সে এসে পড়ছে সেটা হচ্ছে তার সামনে, তার থেকে বেশ খানিকটা সামনে, এখনো প্রায় 15-20 ফিট দূরে সেই যে ক্যাসেলে ঢোকার গেটটা, মানে বড় গেটটা, এবং গেটটার পরে হালকা কুয়াশা আর আকাশের আলোতে মনে হচ্ছে একটা রাস্তা, প্যাসেজওয়ে রাস্তা, মানে ঢোকার যে রাস্তাটা সেটা দেখা যাচ্ছে এবং বেশ ভৌতিক হয়ে আছে। মানে দেখেই মনে হচ্ছে বেশ ভৌতিক একটা জায়গা, মানে বোঝা যাচ্ছে যে কুয়াশা আর হালকা আলোতে ঢাকা একটা রাস্তা এবং সামনে বড় গেটটা দেখা যাচ্ছে এবং ওই গেটটা যে ভিতরে ঢুকে গেছে পেছনে একটা বিশাল ভৌতিক অবকাঠামো, মানে বিশাল বিল্ডিং, ক্যাসেলের বিভিন্ন অংশগুলো দেখা যাচ্ছে এই হালকা আলোতে কুয়াশায় ঢাকা অবস্থা, একটা আবছা আলো ছায়ার মতো, মাঝে মাঝে কুয়াশা সরে যাচ্ছে আসতেছে, এরকম একটা অবস্থা। অ্যান্ড বেশ পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, এরকম একটা অবস্থা। তো সেই শব্দটা কিন্তু পাচ্ছে একদম লোহার সাথে লোহা ঘষার মতো, খড়খড় 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 করে একটা শব্দ হচ্ছে। তো সে চিন্তা করছে কিসের শব্দ। একটু পরে সে খেয়াল করলো যে একটা আর্মার পরা মানুষ, মানে পুরা আর্মার, মানে মেটাল আর্মার পরা মানুষ, মানে হাতে পায়ে যদি আর্মার পরা থাকে এরকম আর্মার পরা একটা মানুষ ওই যে কুয়াশার মধ্যে যে রাস্তাটা, ক্যাসেলের ভেতরে ঢোকার যে রাস্তাটা, ওইটাই ধরে আসতেছে এবং সেটারই শব্দ হচ্ছে। এবং এটা যখন আরো কাছে এসে পড়লো সেই প্রত্যেকটা স্টেপের শব্দ হচ্ছে মাটিতে পড়া, মানে মাটিতে বা ও মানে পাথরের মেঝে, তো সেখানে যে আর্মারের পাগুলো পড়তে সেটার যে শব্দ সেটা। তো সে ভয় পেয়ে গেছে খুব এবং মনে হচ্ছে যে সেই মানুষটা বা সেই আকৃতিটা এইদিকেই আসতেছে, তার দিকেই আসছে, কারণ সে দাঁড়ায় আছে সোজা গেটের। একটু পরে সে দেখলো এটা হাঁটতে হাঁটতে গেট পর্যন্ত চলে আসে, তার থেকে প্রায় এরকম 20-25 ফিট দূরে। এরপরে সে খুব অবাক হয়ে দেখলো যে গেটটাকে ভেদ করে সেই ক্যারেক্টারটা বের হয়ে আসলো। এখন আর তার একদমই সাহস হলো না, গন্থা ঘুরে ঝেড়ে একটা দৌড় দিল এখান থেকে এবং সে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড়াইতেছে, সে বুঝতেছে না সে কোথায় যাচ্ছে। সে দৌড়ায় যাচ্ছে। তো একবার সে বুঝলো যে আমার এখন লাইট বের করা দরকার, আমি পড়ে যেতে পারি পাহাড় থেকে। সে একবার যে গ্রিলের সাথে ধাক্কাও খেলো, পাশের যে গ্রিল রেলিং, এবং তার পিছনে কিন্তু সে শব্দ পাচ্ছে সেই লোহার মানে লোহা ঘষা, মানে বুঝতেছে আর্মার পরা কেউ হেঁটে আসলে যেরকম সেরকম একটা শব্দ সে এখনো পাচ্ছে পিছনে, তার থেকে প্রায় ওরকম 20-25 ফিট দূরেই আছে শব্দটা। সে গ্রিলের সাথে ধাক্কা খেয়ে সে আবার সেই গ্রিল মোটামুটি ধরতেছে আর দৌড়াচ্ছে ওই দিক দিয়ে, বোঝার চেষ্টা করতেছে। সে বুঝতে পারছে যে সে এমন জায়গায় এখন ঢুকলো যে জায়গায় গাছ গাছালি চারিপাশে এবং সেই পাথরের দেয়াল,
এবং তার কাছে মনে হচ্ছে যে একটা অন্যরকম একটা মানে ভৌতিক জায়গায় সে আসছে, এবং মানে মনে মনে সে চিন্তা করছে গড সেভ মি, মানে আমার আসলে এখন সে প্রচন্ড ভয় পেয়ে গেছে, কারণ কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাতিটা জ্বালানো তার সাহস হইতেছে না, সে কি না কি দেখে। তো এক পর্যায়ে সে আসলে আর পারলো না, সে তার এখান থেকে লাইটটা ধরে ফেলছিল, ব্যাগের থেকে বের করে সে ফট করে লাইটটা মারলো। লাইটটা মারার পরেই সে খুব অবাক করে একটা কাণ্ড দেখলো, মনে হলো তার সামনে দিয়ে খুব ফ্যাকাশে চেহারার একটা নারী, এবং সেই নারীটার মধ্যে একটা গাউন পরা ছিল, নারীটা একটা গাউন এবং মেডিভেল এইজের একটা গাউন সেটা পরা, খুব ফ্যাকাশে চেহারার, মানে মনে হচ্ছে যে একদম রক্ত নাই, এবং কেমন যেন মনে হলো খুব দ্রুত, মানে ইটস এ ম্যাটার অফ লাইক আ সেকেন্ড অর ফ্লিক, শাট করে তার লাইটটা পড়ার সাথে সাথে রাস্তা ক্রস করে চলে গেল ওই পাশে উডসের মধ্যে, মানে গাছপালার মধ্যে। তো সে গাছপালার দিকেও লাইট মারছে, সেখানে আর কিচ্ছু দেখতে পায়নি, সে পুরো রাস্তাটার সামনে ফাঁকা, কুয়াশা। তো গুন্থার দৌড়াচ্ছে, প্রচন্ড স্পিডে দৌড়ানো শুরু করলো, যত তার গায়ে জোর আছে ওখানে দৌড়াচ্ছে, এবং সে মনে মনে বলছে গড সেভ মি বলে দৌড়াচ্ছে সেদিক দিয়ে। আর পিছনে কিন্তু শব্দটা আসতেছে, অনেক দূর পর্যন্ত আসতেছে, এবং সে শব্দ পাচ্ছে। একটু পর তার কানের পাশ দিয়ে একটা বাতাস চলে গেল, খুব খুব দ্রুত একটা বাতাস, একটা দমকা বাতাস তার কানের ঠিক পাশ দিয়ে সং করে পাস করলো, মনে হলো কেউ একজন একটা মর্নিং করে, মানে একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে, কোনো মানুষ যদি পার হয়ে যায় ঠিক কানের পাশ দিয়ে, লাইক হুই এরকম একটা শব্দ করে তার কানের পাশ দিয়ে চলে গেল। তো গুন্থার প্রচন্ড ভয় পেয়েছে, সে কোনো আসলে কেয়ার করতেছে না, সে ঝেড়ে দৌড়াইতেছে, এবং দৌড়াইতে দৌড়াইতে এক সময় সে দেখলো সে যেই রাস্তা দিয়ে ঢুকছিল, মূল যে রাস্তাটা সেখানে এই এলাকায় ঢুকছিল, সেখানে বের হয়ে আসছে। সেখানে বের হয়ে এসেও সে থরথর করে কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে একসময় সে মেইন রোডে এসে পড়লো। এখন মেইন রোডে কিন্তু আলো আছে, মেইন রোডে আলো আছে, কিন্তু গাড়ি ঘোড়া নাই। সে তারপরও নিজের মতো আন্দাজে চলা শুরু করলো, এবং কোনো কারণে সে প্রচন্ড রকম ঘামতেছে, মানে প্রচন্ড, তার ভেতরে সোয়েট শার্ট ঘেমে একদম নিয়ে গেছে, উপরে জ্যাকেট পরা। তো যাই হোক, সে হাঁটতেছে এবং সে পাগলের মতো প্রলাপ বকতেছে, কিচ্ছু তার কোনো খেয়াল নাই। তো সে ডানে বামে তাকাচ্ছে, কিচ্ছু নাই, গাড়িও তখন চলতেছে না। তো অনেকক্ষণ পর সে দেখলো যে একটা শব্দ পাচ্ছে, তাকায় দেখলো দূরে একটা ট্রাক আসতেছে, পিক আপ ট্রাক। তো সে এরকম হাত দেখাচ্ছে, এরকম করে তার হাতের মানে ফ্ল্যাশ লাইটটা এরকম নাড়তেছে, এরকম হাত দেখাচ্ছে। তো দেখলো যে পিক আপ ট্রাকটা চলে আসলো কাছে। ওইটা একটা ডজের ট্রাক ছিল, মানে একটা ডজের বড় ট্রাক, এবং ডজ কোম্পানির ট্রাক, এটাও তার মনে আছে। সে ট্রাক এসে তার পাশে ডজ র্যাম একটা ট্রাক এসে থামলো। থামার পরে ভেতর থেকে যেই মানুষটা উইন্ডো রোল করে তাকে বলল কি সমস্যা। তো সে তাকে বলতেছে, তাদের ওই জার্মান ভাষায় সে উত্তর দিচ্ছে আর কি, যে আমি এরকম ডজ ভাষায় আর কি, তার ডজ ভাষায় বলতেছে যে আমি এখানে সমস্যা পড়ছে, আমাকে এই সামনে ওই গ্যাস স্টেশনে পেট্রোল পাম্পে নামায় দাও। তো লোকটা কিছুক্ষণ চিন্তা করে তাকে বললো যে উঠে গেট খুলে দিল। তো সে উঠে বসে থরথর করে কাঁপতেছে। লোকটা বলছে কি সমস্যা, তুমি কোথায় গেছিলা? তো সে বলতেছে আমি এখন তোমাকে কিছু বলতে পারবো না, ইট ইজ পার্সোনাল, এটা পার্সোনাল। তো লোকটা আবার তাকে বলতেছে তাদের ভাষায় যে আই হোপ নাথিং ব্যাড, নাথিং ইলিসিট, মানে কোনো অবৈধ কোনো কিছু তোমার সাথে নাই, হ্যাঁ, আই হোপ ইউ আর নট ক্যারিং এন ইলিসিট ড্রাগ অর সামথিং। সে বলছে নো, সে তাকে মেক শিওর করতেছে যে আমার কাছে কোনো ড্রাগস নাই, কিচ্ছু নাই, আমি ইলিগাল কিছু করি নাই, সো প্লিজ জাস্ট ড্রপ মি দেয়ার, মানে সে রিকোয়েস্ট করছে তাদের ডয়েজ ভাষায়। তো তাকে লোকটা এক পর্যায়ে, মানে লোকটা শুধু তার দিকে তাকাচ্ছে বারবার, তাকাইতে এক সময় সেই পেট্রোল পাম্পের কাছে চলে আসলো এবং এসে তাকে ওখানে নামাই দিল আর কি। তো সে অনেক ধন্যবাদ দিয়ে লোকটাকে হেঁটে গেল, যে দেখলো যে পেট্রোল পাম্পটা রাতে মানে খোলা থাকে, সেটার শুধু উইন্ডো সার্ভিস থাকে, মানে সেটার মূল বন্ধ, কম্পাউন্ড বন্ধ। তার খুব পিপাসা লাগছিল, তো সে উইন্ডোতে যে বলে যে আমাকে পানি দাও, পানি চায় লোকটার কাছে। তো লোকটা পানি বোতল দেয়, সে বোতল একটা কিনে সে পানি খায়, ঢকঢক করে পানি খায়। পানি খেয়ে সে তার নিজের গাড়িতে যায়, যে গাড়ি নিয়ে ওখান থেকে রওনা দেয়, এবং রওনা দিয়ে সে মানে অনেকটা ধাতস্থ হয়, নিজের গাড়িতে ওঠার পর ধাতস্থ হয়, এবং সে এক সময় যে পৌঁছায় আর কি তার বাসায়, এবং সে ওই সময় আর তার কিছুই খেয়াল নাই, সে কোনো মতে তার বাসায় যে ঘুমা যায়, এবং ঘুমের মধ্যে খুব দুঃস্বপ্ন দেখে। সে দুঃস্বপ্ন দেখে যে তাকে সে তার নিজের বাসায় আছে, এবং সে দেখতে থাকে স্বপ্নের মধ্যে যে তাকে ওইরকম একটা আর্মার পরা কেউ এসে তাকে চেপে ধরছে, গলা চেপে ধরছে, এবং শ্বাস নিতে পারতেছে না সে। যাই হোক, অনেক কষ্টে তার এই মানে ভাঙে। সে আসলে কাইন্ড অফ স্লিপ প্যারালিসিসের মতো হয়ে গেছিল তখন, যে অনেক কষ্টে সে ভাঙে, এবং সে জানে যে স্লিপ প্যারালিসিস থেকে মানুষ মারাও যায় অনেক সময়। তো সেটা সে জানতো, বাট সে বলছে যেটা মানে গড সেভড হিম, সে বেঁচে গেছে। তার ঘুম ভেঙে যায় আর কি, সে কথা বলতে পারে তখন। তো যাই হোক,
পরদিন গুন্থার তার যেই বন্ধু তাকে ওই ক্যাসেল সম্বন্ধে বলছিল তার সাথে দেখা করে বলে যে তোমরা যে মনে করো যে এগুলা সব হোক্স বা সামথিং, এটা মিথ্যা কথা, কারণ আমি নিজে ওই ক্যাসেলে যে এরকম ঘটনার সম্মুখীন হয়েছি। তো বন্ধুরা খুব আশ্চর্য হয়ে শুনে বলে যে গুন্থার জিজ্ঞেস করে যে তোমরা কি মানে বলে যে এই ওই ক্যাসেল যে হন্টেড এই সম্পর্কে তোমাদের কি মানে কথা তোমরা শুনছো যেটাকে তোমরা বলতেছো হোক্স, বা তোমরা বলতেছো এটা অতিরঞ্জিত বা এক্সাজুরেট করছে মানুষ, এরকম কিছু। বলে যে না, আসলে ব্যাপারটা কি, ওইটা ক্যাসেল সম্বন্ধে একটা কথা প্রচলিত আছে যে ওই ক্যাসেলে অনেক বছর আগে, কয়েকশো বছর আগে, এক্স্যাক্ট ডেটটাও লিখছে, আমি ওটা বলবো না, বলতেছে যে ওইখানে সেই ক্যাসেলের মালিকের একজন মেয়ে ছিল, সেই সময়কার মালিকের মেয়ে, এবং সে ওখানে থাকতো এবং সে খুব সুন্দরী ছিল, সেখানে ঘোরাফেরা করতো, খেলতো, মানে তার মতো সময় কাটাইতো। ওয়েন শি গ্রিউ ইয়াং, ভালো সময় কাটাইতো সেইখানে। তো তার বাড়িতে একটা ডিনারের দাওয়াত হয় এবং সেই ডিনারের দাওয়াতে সেখানকার পার্শ্ববর্তী একটা এলাকার আরেকজন মানে এরকম ধনী মানুষ, ল্যান্ডলর্ডের ছেলেও আসে, এবং সেই ল্যান্ডলর্ডের ছেলেটা এসে তার সাথে মানে কথা বলতে বলতে একটা জায়গায় গিয়ে তার সাথে কিছু মিসবিহেভ করে, দুষ্টুমি করে বা কোনো দুষ্টুমি করে, এবং সেটার ফিডব্যাকে তার সাথেও সেই মেয়েটা যে ছিল সেও তার সাথে রুড বিহেভিয়ার করে বা তাকে সেরকম জবাব দিয়ে দেয় আর কি। তো তার ফলে ওই যে লোকটা সে তার সাথে আরো বেশি মিসবিহেভ করে, এবং যেটা নাকি তাদের সহ্য হয় না, এবং তারা তাকে বের হয়ে যেতে পারে ওই লোককে বাসার থেকে, এবং সেই লোকরা চলে যায় বাসা থেকে চলে যায়। তাদের পারিবারিক একটা কোন্দল সৃষ্টি হয়, এবং পরবর্তী একটা সময় সেই বাড়ির পুরুষরা যখন বাইরে গেছে একটা দিন, সেখানে শিকারে গেছিল তারা, এবং সেই দিন সেই বাড়িতে সেই ক্যাসেল এরিয়াতে তারা ওই যে সেই জমিদার অপমানিত হয়ে চলে গেছিল, সে ওই মেয়েটার দ্বারা অপমানিত হয়ে বা মেয়েটার ফ্যামিলির দ্বারা অপমানিত হয়ে সেই এখানে অ্যাটাক করে, এখানে আক্রমণ করে পুরো তাদের ক্যাসেলে। এবং আক্রমণের সময় এই মেয়েটা অনেক সাহসী ছিল, এবং সে সাহসী থাকার কারণে সে যেটা করে, সে তার আর্মার পরে তার ভাইয়ের আর্মার পরে সে নেমে যায় প্রতিহত করার জন্য। আর ওই যে আরেকজন ল্যান্ডলর্ড এখানে আসছিল, একটা কেন্ট, সে যখন আসছিল, সে এসে প্রথমেই এরকম আর্মার পরা একজনকে দেখে সে মনে করে এটা অন্য একজন এখানকার যোদ্ধা বা সামথিং, সে তাকে প্রচন্ড রকম আক্রমণ করে, এবং আক্রমণের প্রথম আঘাতেই মেয়েটা ওই জায়গায় মারা যায়। তো মেয়েটা মারা যাওয়ার পর থেকে নাকি মানে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা, মানে মারা যাওয়ার পর ওই লোকটাও যখন বুঝে যে সে ওই মেয়েটাকেই মেরে ফেলছে যার সাথে, তো সে খুব আত্মদহনে ভুগে আর কি, নিজের মধ্যে খুবই গিল্টি একটা ফিল হয়, তার একটা গিল্ট চলে আসে তার ভিতরে, এবং সে মানে চরম তার গিল্টি ফিলিং থেকে সে ওখান থেকে চলে যায়। এবং এরপর থেকে নাকি অনেকেই বেশ কয়েক বছর পর থেকে অনেকেই রাতের বেলা দেখতো ওই প্রাসাদে ওই মেয়েটা ওই পরে তার সেই আর্মার পরে চলাফেরা করে, এবং অনেকেই দেখতো সেই মেয়েটার আর্তচিৎকার শুনতো। অনেকে দেখা যেত যে একটা বাচ্চার মানে কথাবার্তা বা দেখা যেত একটা বাচ্চার শব্দ শুনতো চারিপাশে, ক্যাসেলের চারিদিকে শুনতো। তো এরকম কথাই নাকি প্রচলিত আছে, এবং সবাই নাকি ওখানে ভয় পেত। এখানকার যারা মানুষজন যে প্রাসাদের আশেপাশে থাকতো তারা নাকি ভয় পেত। তারা তো পরবর্তীতে ওখানে রাতে থাকাটাই ছেড়ে দেয়, এবং আস্তে আস্তে তো মানে টাইম পার হয়, টাইম আফটার টাইম মানুষ চলে যায়, এবং এই ভয়ের ব্যাপারগুলো নাকি ক্যাসেলে রয়ে যায়। এবং তারা বলে যে এখনো প্রচলিত আছে যে ক্যাসেলের মধ্যে এরকম কিছু ঘটে, রাতের বেলা এখনো মানুষ শব্দ শুনে, এবং এই কারণেই রাতে কেউ থাকে না। এবং এটা নাকি শোনে অবভিয়াস, যেই রাতের বেলা ওদিকে গেছে সেই নাকি এই ধরনের শব্দ শুনছে, এবং এই ধরনের ব্যাপার স্যাপার ঘটছে। এবং ক্যাসেলের যারা ওখানে কর্মচারী যারা কাজ করে রাতের বেলা, দিনের বেলা যারা কাজ করে, তারা তো চলে যায় এখানে বন্ধ করে, যে সন্ধ্যার সময় চলে যায় তারা পরদিন ফিরে এসে নাকি অনেক সময় দেখে যে ভেতরে যেটা তারা যেখানে রেখে গেছিল সেটা সেখানে নাই, এবং অনেক ভারী ভারী জিনিস আছে ক্যাসেলের ভেতরে যেগুলো নাকি নাড়ানোর মতো না, সেটাও নাকি তারা দেখে, যে ওটা নাড়াতে গেলে 5-7 জন মানুষ লাগবে, দেখে সেটা এক জায়গার আরেক জায়গায় এরকম ভাবে দেখে। এবং মানে এই ধরনের জিনিসপত্র তারা দেখে এসে দিনের বেলা, মানে তারা যখন চলে যায় পরদিন আসলে এই ধরনের জিনিস দেখে। তো ক্যাসেলের ভেতরে এটা নাকি ঘটেই, এবং তারা বলছে যে এটা অবভিয়াসলি ঘটেই। তো তার বন্ধু আসলে গুন্থারের ফ্রেন্ড গুন্থারকে বলতেছিল তার কাছে মনে হয়েছিল যে এই জিনিসগুলা মানুষ অতিরিক্ত রকমের অতিরঞ্জিত করে বলতেছে, বাট যেহেতু গুন্থার এগুলা দেখছে এবং সে এই ধরনের একটা ফিল পেয়ে আসছে ওখান থেকে, তো সুতরাং তখন থেকে তার ধারণাটা চেঞ্জ হয়ে যায়।
তো গুন্থার পরবর্তী রাকিবকে বলছে যে এই ব্যাপারটা আসলেই সত্যি ওই ক্যাসেলটা সম্পর্কে, যে ক্যাসেলটার কথা আমি আসলে বলছি না, রাকিব নিষেধ করছে ক্যাসেলটা সম্পর্কে এক্স্যাক্ট ইনফরমেশন দিতে। রাকিব বলছে যে প্লিজ ডোন্ট শেয়ার দ্য এক্স্যাক্ট ইনফরমেশন, এবং এর কারণ হচ্ছে গুন্থার তো সেখানে গেছে এবং সে তার মতো সময় কাটাচ্ছে, তো গুন্থারেরও এই ব্যাপারটা গুন্থার ওইভাবে জানতে দিতে চায় না কাউকে এক্স্যাক্ট ইনফরমেশনটা। তো যাই হোক, সেই যে ক্যাসেল, সেই ক্যাসেলটা আসলেই ভীতিকর একটা ক্যাসেল, ইটস হন্টেড ক্যাসেল, এবং সেখানে আসলে এই ধরনের জিনিস ঘটে যেটা গুন্থার যেটার প্রমাণ। তো যাই হোক, এই ছিল ঘটনা। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলেই আছেন। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা রংপুরের ঠাকুরগাঁও জেলার একটি ঘটনা। তো ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ নামে একটা গ্রাম আছে। এই গ্রামে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। আজকের ঘটনা সেই জমিদার বাড়িকেই কেন্দ্র করে। তো সেই হলো নেকমরদ গ্রামের মানুষেরা, গ্রামের মানুষেরা আসলে সেই জমিদার বাড়িটাকে এখন লাল বাড়ি নামে সবাই চেনে। তো ঘটনার সময়কাল ছিল 1992 সালে। তো এই জমিদার বাড়িটা প্রায় 100 বছরের পুরনো একটা জমিদার বাড়ি। এই কারণে আসলে সময়ের কালের বিবর্তনে আসলে জমিদার বাড়িটার দেয়ালগুলো ভেঙে গেছে এবং সেই জমিদার বাড়িটা লতা পাতা দিয়ে ঢেকে গেছে। এবং সেই জমিদার বাড়ির পাশে একটা একটা বিশাল বড় একটা বট গাছও আছে, যেটা এখনো দাঁড়িয়ে আছে সেই জমিদার বাড়ির সাথে। তো দিনের বেলাতে মানুষজন আসলে সেই জমিদার বাড়ির কাছাকাছি যেতে সাহস পেত না। দিনের বেলা তো সাহস পেত না, তাহলে চিন্তা করেন মানুষ আসলে রাতের বেলা তো কখনোই প্রশ্নই আসে না। তো এখানকার গ্রামের মানুষরা বলে যে সন্ধ্যার পর নাকি সেই বাড়ির ভেতর থেকে মানুষের হাঁটার শব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, এমনকি হারিকেনের আলো, মোমবাতির আলো, এই সমস্ত দেখা যায় এবং শোনা যায়। কিন্তু যখনই ভিতরে যাওয়া হতো, কিন্তু ভিতরে যাওয়ার পর এই ধরনের কোনো কিছুই অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। তো গ্রামের এক যুবক ছিল, তার নাম হচ্ছে রবিউল ইসলাম। সেই সময় 1992 সালে তার বয়স ছিল 27 বছর। তো সে এইসব কথাকে মানে এলাকার মানুষ যেসব বলে যে ওই বাড়িতে সন্ধ্যার পর মানুষ হাঁটাচলা করে, দরজা বন্ধ হওয়ার শব্দ, হারিকেনের আলো দেখা যায়। তো এই সমস্ত বিষয়গুলোকে এই রবিউল ভাই উনি আসলে বিশ্বাস করেন না। উনি মনে করতেন যে এগুলো গ্রামের সব কুসংস্কার। তো একদিন বিকালবেলা সে তার 2 বন্ধুকে নিয়ে বাজি ধরল যে সে ওই জমিদার বাড়িতে রাত 12টার পর থাকবে। সন্ধ্যা থেকে শুরু করে সে রাত 12টার পর পর্যন্ত থাকবে। তো তার বন্ধুরা বলেছিল যে বাজি করা আসলে ঠিক না, কারণ ওটা তো এলাকার মানুষ যা বলে তা তো আসলে ভুল কিছু না। কিন্তু সে জেদ ধরেই বাজি করে যে না, এলে সমস্ত বাজে কথা কুসংস্কার, আমি তোদের সাথে বাজি ধরতে চাই, এগুলো সব ভুয়া কথা। তো তার বন্ধু 2 জন এখানে তার সাথে বাজি ধরে এবং সেই দিন রাতে রবিউল ইসলাম ভাই তিনি একটা হারিকেন নিয়ে সেই জমিদার বাড়ির ভিতরে ঢোকেন। তিনি বাড়িতে ভিতরে ঢোকার পর তিনি দেখেন চারপাশটা এতটাই নীরব ছিল যে যেন নিজের নিঃশ্বাসের শব্দ যেন তিনি শুনতে পাচ্ছেন। তো হারিকেনের আলোয় তিনি ভাঙা সিঁড়ি, পুরনো দরজা আর মাকড়সার জার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। তো তিনি ধীরে ধীরে সেই বাড়ির মধ্যে ঢুকে যান এবং সিঁড়ি বেয়ে একটা বড় ঘরের মধ্যে এসে দাঁড়ান। হঠাৎ তার চোখ পড়ে যে 2য় তলার একটা ভাঙা বারান্দায় সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। বয়স প্রায় 70 হবে। তার পরনে সাদা ধুতি আর পাঞ্জাবি, হাতে একটা পুরনো আমলের একটা হারিকেন। বর্তমান সময়ে 1992 সালে যে ধরনের হারিকেন ব্যবহার করা হতো, কিন্তু সেই ধরনের হারিকেন না। মনে হচ্ছিল যে এই হারিকেনটা 100 বছর আগের একটা হারিকেন, রাজকীয় আমলে যেরকম থাকে হারিকেন সেরকম। তো তিনি এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকেন এবং সেই বৃদ্ধ লোকটাও এই রবিউল ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তো উনি ভেবেছিলেন যে হয়তো ওনারাই গ্রামের কেউ।
নর্মালি ভেবেছিলেন যে হয়তো দেখা যায় যে মানুষ তো কুসংস্কার ভেবে এখানে আসে না, হয়তো বা তিনি এখানেই তিনি থাকেন, বা এই সময় হয়তো তার বাড়ি ঘর নেই, যার কারণে হয়তো তিনি থাকেন। আসলে তিনি ভৌতিক কোনো কিছু তখনও পর্যন্ত উপলব্ধি করেন নাই। তো যখন তিনি তাদের সেই বৃদ্ধ লোকটার সাথে তার চোখাচোখি হয়, একদম চোখাচোখি, তো তিনি আসলে জিজ্ঞেস করেন, চিৎকার করে বলেন যে, চাচা আপনি কে, আপনার বাড়ি কোথায়? কিন্তু উপাস থেকে সেই বৃদ্ধ লোকটা কোনো উত্তর দিল না। সেই বৃদ্ধ শুধু ধীরে ধীরে হারিকেনটা একটু উঁচু করলেন, এবং ঠিক সেই মুহূর্তে বাড়ির পিছনে সব দরজা যেন ধর্মর করে শব্দ করে উঠল। তো হঠাৎ করে এ ধরনের দরজার মানে শব্দর কারণে এই রবিউল ভাই একটু ভয় পান, এবং তিনি কোনো কিছুই বুঝতে পারতেছিলেন না যে কি ব্যাপার, কি শব্দ করলো। তো এরপরে তিনি যখন সেই বিদ্যুৎ দিকে তাকান, তিনি দেখতে পান যে সেখানে কেউ নেই, এমনকি সেই হারিকেনটার আলো যেন নেই, এমন সেই জায়গাটা ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছে। তিনি বেশ ভয় পেলেন যে এটা সে কি, এটা তিনি কি দেখলেন। রবিউল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পান এবং সে এক দৌড়ে নিচে চলে আসেন, এবং নিচে আসার পর সে চিন্তা করে যে তার বন্ধুদের সাথে সে তো বাজি ধরেছে, এখন যদি সে বের হয়ে যায় তাহলে তো সে বাজিতে হেরে যাবে। তো এই চিন্তা করে সে আসলে ওই জমিদার বাড়িটার ভিতর থেকে বের হয় না। এদিকে ওই রবিউল ভাইয়ের বন্ধুরা, ওরা যে দুজন বাজি ধরেছে এবং সেই সাথে আরো কয়েকজন বন্ধু, তারা জমিদার বাড়ির পাশে একটা নিরাপদ জায়গায় আর কি তারা অবস্থান করতেছিল, মানে ওই যাতে ওই যেখানে তারা অবস্থান করতেছিল ওখান থেকে ওই জমিদার বাড়ির গেটটা দেখা যায়। তো যেহেতু চাঁদনি রাত ছিল, তো যদি কেউ বাড়ির থেকে বের হয়, রাস্তায় আসে, তাহলে তো তাদেরকে তারা দেখতে পাবে। তো এইরকম একটা জায়গায় তারা অবস্থান করতেছিল। রাসেল ভাই, ওই রবিউল ভাই ঢোকার পরপরই কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটে। তো তিনি ঢুকেছিলেন সন্ধ্যার পরেই। তো এরকম করে তিনি প্রায় 2 ঘন্টা এক জায়গায় থাকেন, নিচের মধ্যেই থাকেন, উপরে যাওয়ার সাহস পান না। কিন্তু 2 ঘন্টা থাকার পর তার কাছে মনে হলো যে সবকিছু স্বাভাবিক, কোনো ধরনের ভয় বা কোনো কিছু নেই। তখন রাত প্রায় 8টা বাজে। তো এরপর তিনি হলো এক জায়গায় থাকতে থাকতে মশার কামড় এবং মানে বিরক্ত হয়ে যান। তো তিনি আসলে ওই জমিদার বাড়ির ভিতরে তিনি হাঁটা চলা শুরু করেন, বিরক্ত কাটানোর জন্য তিনি হাঁটতে থাকেন হারিকেন নিয়ে। তো এইভাবে আরও তিনি প্রায় 2 ঘন্টা তার সময় কেটে যায়। দেখা যায় যে রাত প্রায় 10টা বাজে। তার কাছে ঘড়ি ছিল একটা, সেই সময় আমাদের কেসিনো ঘড়িগুলো ছিল, কেসিও। তার কাছে একটা ঘড়ি ছিল। তিনি দেখেন যে রাত 10টা বাজে, এবং তিনি চিন্তা করেন যে আর তো মাত্র 2 ঘন্টা তিনি এখানে থাকতে পারলেই তাহলে তিনি বাজিতে জিতে যাবেন। তো রাসেল ভাই এক জায়গাতে তিনি প্রায় 4 ঘন্টা থাকতে থাকতে তিনি বেশ বিরক্ত হয়ে যান, এবং তিনি চিন্তা করেন যে আসলে শুরুতে যেটা হয়েছিল সেটা হয়তো তার মনের ভুল, বা আসলে হয়তো তার গ্রামের কেউ হয়তো তাকে দেখে ভয় পেয়ে আসলে সে চলে গিয়েছে। তো যদিও তিনি সে সময় প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তিনি 4 ঘন্টা ধরে একই জায়গায় ছিলেন। তো এরপর তিনি পুনরায় হলো তার বোরিং সময়, বিরক্ত সময় কাটানোর জন্য তিনি পুনরায় আবার হলো ওই জমিদার বাড়ির দোতলায় ওঠেন, সিঁড়ি বেয়ে দোতলায় ওঠেন, এবং ওঠার পর তিনি কোনো কিছুই দেখতে পান না, আগের মতোই একদম অন্ধকার। তো এরপর তিনি 3য় তলায় ওঠেন, এবং 3য় তলায় ওঠার পর আসলে ভাই তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। কারণ 3য় তলায় দেখেন যে সেই লোকটাই হারিকেন নিয়ে তার বিপরীত মুখ হয়ে দাঁড়িয়ে আছে একটা রুমের মধ্যে। এবং যখনই হলো ওই রবিউল ভাই যেহেতু পায়ে হেঁটে হেঁটে উঠেছিলেন, তো তার হলো হাঁটার জন্য একটা সাউন্ড হয়েছে, যেহেতু নিস্তব্ধ পরিবেশ, তার পায়ের আওয়াজ তিনি নিজেও শুনতে পাচ্ছেন, এবং আশেপাশে কেউ থাকলে তারাও শুনতে পাবে, এই ধরনের তার পাওয়ার আওয়াজ হচ্ছিল। তো সেই বৃদ্ধ লোকটা রবিউল ভাইয়ের পায়ের আওয়াজ শুনে সে ঘুরে তাকায়, এবং রবিউল ভাই দেখতে পান এটা তো সেই বৃদ্ধ লোক। তো এবার সেই বৃদ্ধ লোকের একদম কাছাকাছি রবিউল ভাই দাঁড়িয়ে আছেন। তো সেই সময়
তিনি হলো সেই বৃদ্ধ লোককে জিজ্ঞেস করেন যে, চাচা, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কে, আপনার বাড়ি কোথায়, কিছুই তো বললেন না, আপনি কি এখানেই থাকেন, এভাবে জিজ্ঞেস করলো। কিন্তু সেই বৃদ্ধ লোকটা কোনো কিছু উত্তর দিল না, এবং এটা জিজ্ঞেস করার পর সেই বৃদ্ধ লোকটা যেন ক্ষিপ্ত হয়ে গেল, তার প্রতি মনে হয় যে রাগান্বিত হয়ে গেল। রবিউল ভাই বুঝতে পারলেন যে সেই বৃদ্ধ লোকটা তার প্রতি রাগান্বিত হয়েছে। তো সে আসলে মিল লাগানোর জন্য পুনরায় জিজ্ঞেস করলেন, আপনি যদি বলতে না চান তাহলে সমস্যা নাই, আসলে আমি কৌতূহলবশতই আপনাকে জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাকে তো আমি কখনো দেখি নাই, আপনি কে? এবার সেই বৃদ্ধ লোকটা বলে ওঠে, যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা, না হলে তোর কপালে দুঃখ আছে। তো এটা শোনার পর তো রাসেল ভাই, রবিউল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পান যে বলে কি। তো তিনি লক্ষ্য করেন যে সেই বৃদ্ধ লোকটা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর একটা অবয়বে পরিণত হচ্ছে, তার শরীর থেকে কালো কালো ধোঁয়া বেরাচ্ছে। যদিও রাতের বেলা আসলে হারিকেনের আলোয় ওইভাবে বোঝা যাচ্ছিল না, তো যখনই তিনি ভালো করে লক্ষ্য করেন তিনি দেখতে পান সেই বৃদ্ধ লোকটার শরীর থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে, এবং সেই লোকটা যখন কথা বলতেছিলেন তখন তার ভয়েসটা একটা মোটা স্বরের মতো শোনা যাচ্ছিল, যার কারণে আসলে রবিউল ভাই প্রচন্ড পরিমাণে ভয় পান, এবং তিনি আর নতুন করে কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস পান না। তো তিনি এটা শোনার পর সেখানেই দাঁড়িয়ে আছেন, এবং তখনই সেই বৃদ্ধ লোকটা তার পা দিয়ে একটা ফ্লোরের মধ্যে লাথি মারে, এবং রাসেল ভাই সঙ্গে সঙ্গে তার কাছে মনে হয় যে পুরো বাড়িটা যেন ভূমিকম্প নেওয়ার জন্য কাঁপুনি দিয়ে উঠল। এবং এটা দেখার পর রাসেল ভাই, রবিউল ভাই এত পরিমাণ ভয় পেয়ে গেলেন যে তিনি দৌড়ে নিচের দিকে নামতে থাকেন, সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকেন। নামতে নামতে তিনি তার আসলে ব্যালেন্স করতে পারে না, তিনি সেই সিঁড়ির মধ্যে পড়ে যান, এবং পড়তে পড়তে মানে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে তার আসলে হাত পা সব কিছু ছেলে যায়, মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়, এবং তিনি একদম নিচতলা যখন গড়িয়ে গড়িয়ে পড়ার পর তিনি আর কোনোভাবেই যেন দাঁড়াতে পারতেছেন না। তো এরপর তিনি আসলে এতটাই হলো আঘাতপ্রাপ্ত হন যে তিনি সেখানে সেন্সলেস হয়ে পড়ে যান, তার কিছুই মনে নেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওনাকে যখন জ্ঞান ফেরানো হয়, উনি দেখেন যে ওনার বাসাতে রবিউল ভাই ওনার বাসাতে হলো বিছানায়। তো যখন রবিউল ভাইকে জিজ্ঞেস করা যে কি হয়েছে, তখন সমস্ত ঘটনা তিনি শেয়ার করেন, এবং রবিউল ভাই পরে জানতে পারেন যে তিনি যখন জিজ্ঞেস করেন যে আমি আসলে বিছানায় আসলাম কি করে, আমি তো ওইখানে পড়েছিলাম, ওইখানে জ্ঞান হারিয়েছিলাম, তাহলে আমি এখানে আসলাম কি করে। তো এরপরে তার বন্ধুরা বলে যে তারা আসলে সকাল পর্যন্ত অপেক্ষা করতেছিল, যে কোনো তিনি আসলে যেহেতু তাদের চুক্তি ছিল যে সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত, কিন্তু 12টার পরেও আসলে তার বন্ধু আসতেছিল না, এই কারণে তারা আসলে ওই বাড়ির ভিতরে যাবে এই সাহসটাও তাদের ছিল না। তো যখন সকাল হয়ে যায়, তো তখন তার হলো ওই বন্ধুগুলো এবং তার আরও কিছু বন্ধুকে তারা ডাক দিয়ে নিয়ে আসে, এবং নিয়ে আসার পর তারা প্রায় 7-8 জন মিলে সেই বাড়ির জমিদার বাড়ির ভিতরে যায়, এবং ভিতরে যাওয়ার পর তারা হলো রবিউল ভাইকে দেখতে পায় যে তিনি অজ্ঞান অবস্থায় একদম জখম অবস্থায় পড়ে আছেন। তো এরপর তাকে আসলে ওখান থেকে তুলে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়, এবং বাসায় নিয়ে যাওয়ার পরে তো সমস্ত ঘটনা জানতে পারা যায় রবিউল ভাইয়ের কাছ থেকে। তো এরপর থেকে ওই এলাকার যারা আসলে ছেলেফেলারা ছিল, উঠতি বয়সের যুবক যারা ছিল, তারা আসলে এই ঘটনার পর থেকে ওই জমিদার বাড়ির আশেপাশে যাওয়া বন্ধ করে দেয়। এতদিন আসলে এলাকার যারা যুবক ছেলেপেলে ছিল তারা অনেকে বিশ্বাস করতে পারে, বিশ্বাস করতো না, কিন্তু এই রবিউল ভাইয়ের রবিউল ভাইয়ের সাথে ঘটনা ঘটে যাওয়ার পর তারা সবাই বিশ্বাস করতে থাকে যে এই বাড়িতে অবশ্যই কোনো খারাপ জিন থাকে, না হলে এই ধরনের শব্দ বা এই ধরনের জিনিসগুলো কখনোই হতে পারে না। তো এরপর আসলে রবিউল ভাই মোটামুটি অনেকদিন তিনি যে আহত হয়েছিলেন প্রায় সেরে উঠতে তার প্রায় 1 মাস সময় লাগে। তার এখানে দুর্ভাগ্যজনকভাবে রাসেল ভাই তার একটা হাত ভেঙে গিয়েছিল, ভেঙে বলতে একদম একেবারে ভেঙে যায় নাই, বলতে ফাটল ধরেছিল, এটা ঠিক হতে নাকি প্রায় 1 মাস সময় লেগেছে। এবং রবিউল ভাই জানিয়েছেন যে তিনি আর তার বন্ধুরা কখনো ওই বাড়িতে পা রাখেন নাই বা কোনো ধরনের বাজিও করেন নাই, এবং তারা সবসময় চেষ্টা করেছেন যে ওই বাড়িটাকে সবসময় এড়িয়ে চলা।
তো এটা হলো, ঘটনাটা ছিল রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের। তো এই নেকমরদ গ্রামের লালবাড়ি নামে এখনো সবাই চেনে, যদিও এখন আসলে সময়ের বিবর্তনের কারণে এই বাড়িটা এখন অনেক ধ্বংসাবশেষ তৈরি হয়ে গেছে। আগে যেরকম সিঁড়ি ছিল, ওই সিঁড়িগুলো এখন ধ্বংস হয়ে গেছে, এখন শুধু একটা ধ্বংসাবশেষ পড়ে আছে। তো এটা ছিল রাসেল ভাই রবিউল ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক একটা অভিজ্ঞতা। তিনি আমাকে এটা শেয়ার করেছেন, আমি তার মতো করে চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার। যদি ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার সঙ্গে দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাব আমি জাহিদ ভাইয়ের ঘটনায়, এবং হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। কাদের চারপাশে খবর লাগাও, সেই সাথে ও কোন গুরু আর কোন জায়গায় কথা বলল তা খুঁজে বের করো। कैप्टन, क्या आप सच में कत्ल करना चाहते हैं? ये सब तो सिर्फ मोहरा है कैप्टन। असली शैतान को पकड़ना नहीं चाहिए कैप्टन। কাদের আমি জানি এরা কেমন, ফিতরত বদলাবে না এদের কোনো দিন। আজ রাহুকালের চামচা, কাল আরেকজনের চামচা হয়ে যাবে। कैप्टन, क्या कीचड़ साफ करने में आप हाथ गंदा करना चाहिए? আমি কাদের দিকে আমার দুই হাত দেখে বললাম, কাদের, আমার হাতও তো ময়লা, তাই না? কাদের আর কিছু বলার দরকার মনে করলো না। কিন্তু কি হয়েছিল সুলতানার সাথে এটা বাকি জানা, কারণ যে ভিকটিম সে সবচেয়ে বেশি দেখেছে তাদেরকে। তারা কি কি করে সেটা ভিকটিমকে দেখিয়েছে। একটা ছোট্ট ইনফরমেশন যথেষ্ট মূল ক্ষতির জায়গাটাকে ট্র্যাক করার জন্য। যা হয়তো আমার কান ধরে ফেলবে, যা হয়তো আমার চোখ ধরে ফেলবে, তা সবাইকে স্বাভাবিকভাবেই না ধরতে পারে। শুরু হয়েছিল মাসখানেক আগে। গ্রামের পরিবার সহ ঘুরতে গিয়েছিল রুবেল আর তার পরিবার। ঘুরে বেড়ানোই আসল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল জমি জিরাত সংক্রান্ত ব্যাপার স্যাপার। যাদের সাথে সমস্যা ছিল জমি মাপার সময় তুমুল বিবাদ শুরু হয়ে যায়। তাদের পরিবারের এক বয়স্ক মহিলা হুমকিও দিয়েছিলেন। আসলে এই ধরনের গ্রামাঞ্চলে এই জায়গা জমি নিয়ে যখন মাপজোক হয়, তখন এই জমি জিরাত নিয়ে যেই সমস্যাগুলো দেখা দেয় সেখানে মহিলারাও ইনভলভ হয়, চিৎকার চেঁচামেচি করে, হুমকি দিয়ে বসে, দেখে নেবে এই সেই লাঠিয়াল বাহিনী আসে, মারামারি হয়। কিন্তু আর্থিক আর এলাকা ভিত্তিক জোর রুবেলের বেশি ছিল। 3 দিন ধরে মাপের কাজ চলতে থাকে। তো এর মধ্যে রুবেলের এক দাদি রুবেলকে বলেছিল, তোদের কাপড় চোপড় জিনিসপত্র সাবধানে রাখিস, ওরা কিন্তু জিন চালান দিতে পারে। ওরা আগে থেকে এগুলা করে, সেই জন্য কেউ ওদের সাথে মিশে না। রুবেল পাত্তা দেয়নি। এই যুগের স্মার্ট বোকা লোক যাকে বলে। থ্রেট মানে থ্রেট, এর উপর আর কোনো কথা নাই। যেদিন গ্রাম থেকে ঢাকায় ফিরবে তার ঠিক 2 দিন আগের রাত এক আত্মীয়র বাড়িতে রাতের খাবার খাওয়ার পর বেশ রাত করে শুয়ে পড়ে রুবেল। রাফি ওদের মাঝে আর সুলতানা আরেক পাশে। সুলতানা ঘরের মধ্যে দেখল একটা মহিলা, মোটা মহিলা, বড় বড় চোখ, এই টিনের বাড়ির দিকে সে চেয়ে আছে। সে তার হাত দিয়ে ইশারা করে এই টিনের বাড়িটাই দেখালো কাউকে। দূরে অদৃশ্য কেউ দাঁড়িয়ে আছে, অদৃশ্য কেউ সুলতানাকে দেখছে, অশুভ নজরে দেখছে। তো গরম বাতাসের ঝাপটা লাগলো গায়ে। ঘুম ভেঙে গেল সুলতানার, অশান্তি লাগছে তার। বাম দিকে টিনের দেয়ালে কি যেন খসখস করছিল, মায়াবী লাগছিল সুলতানার। মনে হচ্ছিল নেশা, এক মায়াবী নেশায় আচ্ছন্ন সে। বাতাসে ভাসছে সে, মনে হচ্ছে যে কেমন একটা বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। এক পলকের জন্য সুলতানা দেখল
রাফির বুকের উপর একটা হাত, হাতটা পুরোটা কালো পশমে ভরা। পর মুহূর্তে সেই হাতটা গায়েব হয়ে গেল। ঝাঁকি খেল প্রচন্ডভাবে, ঝাঁকি খেয়ে ধাপ করে উঠে বসল। হার্টবিট বেড়ে গেল, হাঁসফাঁস লাগছিল সুলতানা। রাফির বুকের উপর কিনা দেখল সে, আর স্বপ্নটা সব মিলিয়ে মনে হলো হয়তো ভারী খাবার খাওয়ার কারণেই খারাপ লেগেছে। পরদিন রাতের বেলা সুলতানার ঘুম ভেঙে যায়। গ্রামে এখনো কিছু ঘরের ওয়াশরুম বাইরে আছে। ঘুম ঢুলো ঢুলো অবস্থায় একাকী বাথরুমে যায় সুলতানা। বাথরুমে থাকা অবস্থায় ধপ করে কিছু একটা পড়ার শব্দ পায় সে, একটা বস্তা পড়ার শব্দ। এমনভাবে পড়েছে মনে হলো বস্তাটা ছিল টিনের চালের উপর, সেটা ধীরে ধীরে কাত হয়ে পড়ে গেছে। সুলতানা বাথরুম থেকে বের হওয়ার পর দেখলো একটা বস্তা পড়ে আছে, আর বস্তার মধ্যে থেকে কালো কি যেন বের হচ্ছে। তো বের হয়ে আছে। ভয়ে পেয়ে সে দৌড় দেয় রুমের ভেতর, বিছানায় যেয়ে শুয়ে পড়ে। তো শুয়ে তো পড়ে ঠিকই, কিন্তু হাঁসফাঁস কিন্তু ওনার লাগছিল। ঘুমানোর চেষ্টা করছিল সে, কিন্তু সুলতানার কেমন যেন লাগছিল। ঘোরের মধ্যে সুলতানা নিজেই মাটি শুকছিল, ঘাস শুকছিল। দূরে বাতাস থেকে ভেসে আসা গন্ধ শুকছিল, কেমন একটা কুকুরের মতো। অস্বস্তি নিয়ে ঘোরটা কেটে গেল সুলতানার। কট কট মট মট শব্দ, যেমনটা আঙ্গুল ফুটালে যেরকম শব্দ আসে ঠিক সেরকম। মুখ দিয়ে হাড় চাবানোর শব্দ। ডান দিকে কেবল চোখটা খুলল সুলতানা। রাফির বুকের হাড় মাঝখান থেকে টেনে সরানো। এই সরানোর কারণে খাঁচ খাঁচ দেখা যাচ্ছে হাড়গুলো। চোখ বড় বড় করে তাকিয়ে আছে নির্জীব ভাবে রাফি ওর মায়ের দিকে। একটা কুকুরের মুখে কি যেন। সুলতানার চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙে যায়। ছটফট করছিল, গোঙাচ্ছিল, ঘ্যার ঘ্যার করছিল, কাঁদছিল, হাসছিল, সব করছিল সুলতানা। কারণ রাহুকালের ছায়া যে পড়েছে। সবার আগে রাফির জ্যাঠাতো দাদি বলল, ওরাই করেছে, ওরাই করছে। জমি মাপার সময় হুমকি দিছে না, ওরাই যা করার করেছে। ওই আত্মীয়দের কথা মতো অনুযায়ী সেদিন দুপুরে এক হুজুরের কাছে যায় তারা, কারণ সুলতানা তখন রীতিমতো পজেসড। ওই হুজুর ওনাদেরকে তার বাড়ির পুকুরের পাড়ের ঘাটে বসতে বলেন এবং তিনি তাদেরকে বললেন, অপেক্ষা করো, খোঁজ নিয়ে দেখি তোমার স্ত্রীর কি হয়েছে, এরপর জানাবো। তো দুপুর 3টা নাগাদ হুজুর তাদেরকে তাদের বাড়ির ভেতরে আসতে বললেন। হুজুরের বাড়ির ভেতরে একদম ভেতরে একটা রুম আছে, অন্ধকার, আর রুমটা পুরোটা গুমট। আলো বাতাসের কোনো পাস করার চান্স নেই। আগরের বাতির ঘান চারপাশে, কিন্তু প্রচন্ড গরম। হুজুর তাদেরকে বসতে বললেন অন্ধকার রুমের দরজা বরাবর। হুজুর বললেন, 3 রাত আগে অমুক জায়গায় বলিদান ঘটিয়াছে। আসন্ন ক্ষণে বিপদ আসন্ন। মরণ ছায়া করিয়াছে বর্ষ। সমাধান কি? আরিয়াল খায়, মিলেগা ভস্য। গাঙের পানি বহিয়া যায় শূন্য। আমার হাতে আজ নেই কর্ম। এরপর হুজুর কিছু বলল না, শুধু নাক ডাকলো। হুজুরের হুঁশ ফেরার পর হুজুর বললেন, দেখো, আমার কাছে যেই খবর আছে সেটা ভালো না। তোমাদের ক্ষতি করে চালান করেছে জিন।
আর যেই জিনিসপত্র দিয়ে অসুস্থ করার জন্য এত কিছু করেছে তার সব কিছু পুড়িয়ে ছাই করে ফেলেছে, এবং ছাই করে ফেলে সেটা নদীতে ফেলে দিয়েছে। তো এখন কেবল ওদেরকে ধরে আটকানো ছাড়া আর কোনো উপায় নেই। আর আমি এত শক্তিশালীও না যে ওদের ধরে আটকাবো বা কিছু করতে পারবো। সেদিনের পর থেকে সুলতানার সাথে সাথে রাফির শরীর আর মানসিক অবস্থা দুটাই খারাপ হতে লাগলো। স্বপ্নে রুবেলকে কুকুর তাড়া করত, তাড়া দিতে দিতে যেন যেত শ্মশানে। সেখানে প্রতিবার স্বপ্নে জীবন্ত পুরাতো রুবেলকে, অদৃশ্য কিছু। রুবেলের শাশুড়ি চলে এসেছিলেন তার মেয়ের সাথে থাকার জন্য। সুলতানা সারাদিন পাগলামি করত, পজেসড কন্ডিশনে মানুষ যা করে। আমি যাবার 2 দিন আগের রাতের কথা, একটা শব্দে ঘুম ভেঙে গেল রুবেলের। শব্দটা হচ্ছিল এতটাই জোরে যেন চাপাতি দিয়ে কাঠের গুড়ির উপর কেউ কোপ মারছে, আর সেই আঘাতের ভাইব্রেশনটা অনুভব করতে পারছিলেন রুবেল। উঠল শুধু বিছানার উপর সে। ফ্লোরের চুল এলোমেলো করে নরকের ডাইনি রূপে বসেছিল সুলতানা। ডিম লাইটের আলো, কাঠের একটা চুল ওর সামনে, একটা বডি পড়ে আছে, মাথাটা টুলের উপর, ঘাড়ের সাথে একটুখানি লেগে আছে। বচি হাতে নিয়ে কোপ দিল একটার পর একটা। এরপর রুবেলের দিকে চোখে চোখ পড়ল। একটা বিশ্রী হাসি দিয়ে লাফ দিয়ে উঠে বসলো ওর বুকের উপর সুলতানা। রুবেল ভয়ে চিৎকার করতে যাবে, সে সময় ওর মুখ চেপে ধরল। চুপ হওয়ার ইশারা দিল। শব্দ করবি না, জানিস আমার না রক্ত খুব ভালো লাগে রে, রক্ত আমি খাই না। বলতে বলতে সে ফ্লোরে নেমে পড়ে, 2 হাত দলা করে ফ্লোর থেকে রক্ত তুলল। একটা ছেলের লাশ পড়ে আছে রুবেলের দিকে পিঠ দিয়ে, রুবেলের পিঠের দিকে ওই সাইডটায়। ওই কাঠের টুলের উপর মাথাটা তখনও ঘাড়ের সাথে লেগে আছে। মিনমিনিয়ে হাসি দিয়ে সেই রক্তগুলো ছুঁড়ে মারল রুবেলের মুখ দিয়ে। রুবেল বলতে পেরেছিল, সুলতানা তুমি কি করলে? আমার বাবা রাফি কোথায় সুলতানা? রুবেলের মাথার চুল খপ করে ধরে মাথার চুল টান দিয়ে ধরল সুলতানা। চোখগুলো বড় বড় করে তাকালো। ডান হাতে বটি ধরে সোজা রুবেলের গলায় চালিয়ে দিল সে। গলায় বটি চলছে। এতটুকুই মনে ছিল রুবেলের। এবারের প্যাটার্নটা একটু ভিন্ন। আমি রুবেলকে তো বলতেও পারবো না যে এখানে যে আছে তাকে আমি চিনি। রাহুকাল আগের 3 বার একই প্যাটার্ন রেখে হামলা করেছিল মানুষের উপর। এবারের প্যাটার্নটা ভিন্ন। আমি টের পেলাম কাদের এসছে। আমি জিজ্ঞেস করলাম, কাদের খোঁজ নিয়েছ? কাদের আমাকে বলল, কোশিশ হো রাহা হ্যায় ক্যাপ্টেন। আমি বললাম, কোশিশ না কাদের, খুঁজতে থাকো, আমার খুব দরকার এই জানোয়ারের বাচ্চার খোঁজ। ক্যাপ্টেন। হ্যাঁ বলো কাদের? উন সবকো মার কি রহ গয়া হ্যায় ক্যাপ্টেন। আমি শুধু কাদের দিকে তাকালাম। তো এইটা বলা কি জরুরি কাদের? नहीं कैप्टन, जरूरी बात यह है कि वो लोग मौत के घाट उतरने के वक्त चिल्ला चिल्ला के रहम मांग रहे थे, जान की भीख कैप्टन। हाथ हमारा भी आज काला हो गया कैप्टन। कादर तुम्हें जाओ खोज नहीं आसो। कैप्टन आप सुन रहे हो ना? কাদের এখন যাও, খুঁজে নিয়ে আসো রাহুকালের খোঁজ। কাদের আফসোস নিয়ে বলল, জি ক্যাপ্টেন। উত্তর দিকে আমি আছি ঢাকায় উত্তরে কি জঙ্গল আছে ওই সীমানার মধ্যে। গুগল ম্যাপে খুঁজলাম অমুক মাইল অমুক মেইল। ভালোভাবে খোঁজার পরেও বোঝা অনেক টাফ। তারপরে লোকেশন কয়েকটা পেলাম। এদিকে কাদের সময় লাগিয়ে দিল 3 দিন।
ভোর রাতে নামাজের পর ধাম করে একটা বস্তা ভরার শব্দ হলো। হয়রান বা ক্লান্ত হলে আমরা যেভাবে শ্বাস নেই, সেভাবে শ্বাস প্রশ্বাস ফেলার শব্দ আসছে দেখে আমি জানালার কাছে যাই। কাদের বসে আছে মাটিতে। বুঝতে পারলাম ও দ্রুত এসেছে, তাই হাঁপাচ্ছে। সমস্যা হলো ওরা মানুষ না, তাই বলাও যায় না যে পানি বা কিছু দিব। কিছুক্ষণ পর জানালায় টোকা দিল কাদের। कैप्टन मिल गया, एक जगह मिल गया और वह आसपास काफी सारे सैर करने वाले के अलामत भी मिला मुझे। आगे बोलो तुम এভাবে আসলে কেন? ओ कैप्टन, हमला करने की कोशिश किया गया है मुझ पर। কে করেছে হামলা? दिखा नहीं मुझे, तब तक वहां से भाग के आया था, आ गए थे हम। आपका दुश्मन वहां पर है। ঠিক আছে, যাও বিশ্রাম নাও, আমি দুপুরেই বের হব। দুপুরে আমি রওনা দিয়ে পৌঁছে যাই সেই জায়গায়। রাত তখন 9টা। যেই জায়গায় আমাদের যাওয়ার কথা, সেই বনের পাশ ঘেঁষে রাস্তা চলে গেছে মেঠো পথের মতো। ভেতরে তো জঙ্গল, চারপাশ কালো। তো আল্লাহর নাম নিয়ে ঢুকলাম বনের ভেতরে। কাদেরকে বললাম, কাদের হিসেব করে দেখো, উত্তর দিকে, এখান থেকে উত্তর দিকে অমুক মাইল দূরে একদম সোজা আছে একটা গহীন জঙ্গল। আমরা তো তাহলে ঠিক জায়গায় আছি, তাই না? জি कैप्टन, ये अलामत और ये जगह, शहर की बू, ये सभी बताता है ये जगह की ठीक ही जगह है। ঠিক আছে। এরপর কি ছিল? বেয়ে বেয়ে যায় জল, টপ টপ শব্দ হয়, কান পাতলে কলকল। জল বেয়ে বেয়ে যায় কই? আশপাশে নদী আছে বা খাল বা পুকুর? कैप्टन, एक साथ मिलके ढूंढते हैं। আমি বললাম, ঠিক আছে চলো খুঁজি। কিন্তু অনেকক্ষণ খোঁজার পরেও আসলে মিল ছিল না কোনো কিছুই। কাদের মাটিতে কান পাতলো মনে হলো, কিন্তু এরপরে বেয়ে বেয়ে যায় জল, বেয়ে বেয়ে যায় জল, কিন্তু সেই জল কোথায়? সেই জল কই? কাদের বলল, उसके बाद क्या था? কিসের পরে? জলের পরে? জি হ্যাঁ, उसके बाद क्या था? টপ টপ হয় শব্দ, কান পাতলে কলকল। উঠে দাঁড়ালো কাদের, আসমানের দিকে তাকালো। जल मतलब पानी, इसका मतलब ये तो नहीं कि पानी बहेगा, ऊपर से भी गिर सकता है। तार माने कि झरना कादर? जी, लेकिन मिलेगा कहाँ? टप टप माने कि आकाश থেকেই তো পড়ে বৃষ্টি বা শিশির, কিন্তু কলকলের মানে কি? আচ্ছা, পানি কলকল করে পড়ে। আচ্ছা, ঝর্ণা। ঝর্ণাই, কিন্তু কাদের? কিন্তু এত বিশাল জায়গায় ঝর্ণা খুঁজবো কোথায়? কাদের বাতাসে গন্ধ শুকতো, ভেজা মাটির। কাদের আর আমি এভাবে খুঁজলাম ঝর্ণা, কারণ এই ঝর্ণাটাই আসল জায়গায় নিয়ে যাবে আমাকে। 1 ঘন্টা পর কাদের গন্ধ শুকতে একদিকে চলতে লাগলো, আর কিছুক্ষণ পর খুঁজে পেল একটা ঝর্ণা। একদম ছোট্ট একটা ঝর্ণা। একটা টিলার আগা থেকে ফোঁটা ফোঁটা আকারে বেশ ভালো পানি পড়ছে। কাদেরকে দেখলাম টিলার মাটির কান পাততে, কান পেতেও শুনতে পায় কলকল শব্দ আসছে মাটির ভেতর থেকে। কাদের আমাকে ইশারা দিল, এটাই সেই জায়গা। কাদের ইশারা দিল এবার 70 কদম যাবার, কিন্তু কোন দিকে 70 কদম দিব? এদিকে যোগ আর মশার কারণে আমার শরীরের সব জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে। একটা মশা বসার সাথে সাথে সুই গেঁথে দিচ্ছিল। 70 কদম চলে তো মিলে গুরুজন, মানে 70 কদম চলার পর গুরুজন আছে। কাদেরকে ইশারা দিলাম গাছের আকার দেখিয়ে, কারণ গুরুজন জানে কালের দেব রাহুর খোঁজ গুরুর গাছে। গাছের পানে রাখিলে ধন, ধন মানে কি? দামি বস্তু। এরপর খোঁজ মিলে ভেরিয়া সাওয়ার রাহুকালের। কাদের আমাকে বলল,
आइए मेरे साथ। আমিও শুনলাম 70 কদম, ঠিক 70 কদম না, 76 কদম যাবার পর আমার চোখ পড়ে একটা গাছের দিকে। বিশাল গাছ, বট গাছের মতোই, কিন্তু বট গাছ না, বিশাল একটা গাছ। এক হাত আমার কাঁধে রাখলো, কাঁধের এমনভাবে চাপ দিল সে আমার কাঁধে, বুঝালো সামনে কেউ আছে। মানে কেউ যখন কাউকে ইশারা করে চাপ দিয়ে বুঝিয়ে দেয় কেউ সামনে আছে, ঠিক সেভাবে চাপ দিল আমাকে। আমাকে ইশারা দিল গাছে কি যেন আছে দেখার জন্য, কিন্তু আমি বারবার আমাকে দেখালেও আমি দেখতে পাচ্ছিলাম না কি সেই জিনিস। কাদের আমাকে বলল, এই হ্যাঁ वो, आसपास से शहर की बुआ रहा है। এবার আমার নজর পড়ল গাছের দিকে, কি জানি ঝুলে আছে, দড়ির মতো লম্বা। কিছুক্ষণ তাকানোর পর মনে হলো সেই দড়িটা আমাকে দেখছে। গায়ে কাটা দিল, দূর থেকে আউ করে ডাক ভেসে আসলো। দড়িটা মনে হলো দুলছে, দুলতে দুলতে চট করে ঝরা দিয়ে দড়িটা ডালে উঠে গেল। একটা চিৎকার ভেসে এলো সাথে সাথে, মহিলার চিৎকার। আর ওই দড়ি ছিল না, ছিল সাপ, সাপের রূপে ঝুলেছিল কেউ। কাতার আমাকে বলল, ক্যাপ্টেন यही गुरु है, यही गुरु है। আর আমি বলে বসলাম, এ হলো মনসা। একে মানুষ, বিশেষ করে যারা বনে বাজারে ঘুরে, তারাকে মনসা দেবী বলে। আপকো কেসে পাতা? আমি বললাম, আমির সাহেব চিনিয়েছে এদের আমাকে। আমি হাঁটতে যাব এমন সময় হুড়মুড়িয়ে নিচে পড়ে যাই। গর্ত নাকি কুয়া ছিল সেটা আমি জানি না, কিন্তু আমি পড়ে গেছিলাম। কাদেরের ফাটা বাঁশের কণ্ঠে ক্যাপ্টেন বলে চিল্লানি দেবার শব্দটাই ছিল, সাথে ছিল পাতা কুড়মুড় হওয়ার শব্দ। কিন্তু আমি যেখানে পড়ে গিয়েছিলাম সেখান থেকে উঠে দাঁড়াতেই আমি চুরির ঝনঝন শব্দ পাই। কে যেন হাত বাড়িয়ে দিয়েছে আমাকে তোলার জন্য। আমি আমার হাত বাড়িয়ে দিতেই টেনে আমাকে মাটি ঘেঁষে উঠিয়ে দিল সে। আর কেউ না, তাকে বনের লোকেরা মনসা দেবী নামেই চিনে। অন্ধকারে তার চেহারা কালো, এবং সেটা বোঝা গেল ও রূপার গয়না থেকে মনে হচ্ছিল আলো চারিদিকে ছড়াচ্ছে। পথিক, সর্পভূমিতে কিসের সন্ধানে রাতের দ্বিতীয় প্রহরে ঘুরছ? আমি বসা অবস্থায় একটু পিছিয়ে যাই। খুব দরকারে। এক মা আর তার সন্তান মানব, সেই মানবের দ্বারা ক্ষতির শিকার। মনসা বলেন, আমি দেখতে পাচ্ছি কালের দেব রাহুর ছায়া। ফিরে যাও পথিক, সামনের পথ বিপদ সংকুল। আমি ভালোভাবেই তাকে বললাম, আমার পক্ষে ফিরে যাওয়া সম্ভব না, কিন্তু আপনি আমাকে দেখিয়ে দিন রাহুকালকে আমি কোথায় পাব। তখন মনসা মনে হলো চুপি সারে হাসি দিল। আচ্ছা বলে সে হাত বাড়ালো। হাতের চুরির ঝনঝন শব্দ হলো। আচ্ছা, কি এনেছ আমার জন্য? আমি বললাম, কিচ্ছু তো আনার কথা ছিল না। তখন মনসা বলল, দেবীকে যদি খুশি না করো তাহলে দেবী কি দিবে? আমি বললাম, আমার কাছে দেবার মতো কিছু নেই। তখন মনসা বলল, দেবী বস্তু অন্য মিষ্টান্নই খুশি হয় না, 3টা জ্ঞান দিয়ে যাও, দেবী দেখিয়ে দিবে রাস্তা আর দিবে বরদান। কাদের দিকে তাকালাম, কি জ্ঞান দিব? কাদেরও উজবুক একটা, বুঝালো আমার যা ভালো মনে হয় তাই দাও। আমি এদিক ওদিক বোকার মতো তাকালাম, কিন্তু হুট করেই মনে পড়ল স্যালাইনের কথা, কারণ মনসা আধুনিক দুনিয়ার কথা নাও জানতে পারে। আচ্ছা, আপনি কি জানেন স্যালাইন কি জিনিস? না। আমি বললাম, তাহলে শুনুন, পরিষ্কার পানি, 1 চিমটি লবণ, গুড় বা মিষ্টি ফলের রস দিয়ে স্যালাইন বানানো যায়। এই স্যালাইন খুব দরকারি। যখন রোগবালাইয়ের কারণে শরীর থেকে পানি বের হয়ে যায়, তখন শরীরের পানির অভাব ঘটলেই সেই শরীর মরে যেতে পারে। এই স্যালাইন সেই পানির ঘাটতি শোধ করতে পারে। মনসা বলল,
তাহলে তো শুধু পানি খেলেই তো সুস্থ হতে পারে। আমি বললাম, না, শরীর থেকে যখন পানি বের হয় তখন পানির সাথে দরকারি লবণ বের হয়ে আসে। শরীরের লবণ মাত্রা কমে গেলে শরীর কাজ করে না, মগজ কাজ করে না, হাত পা নড়ে না। সেই জন্য পানিতে লবণ দিতেই হবে। আর মিষ্টির কাজ হলো দ্রুত শক্তি দেয়া। মিষ্টি শরীরে দ্রুত শক্তি দেয়, সেই জন্যই স্যালাইন খুব দরকার। মনসা হাসি দিয়ে বলল, অসাধারণ প্রতীক, সত্য বলেছ তুমি। একটা গানের কথা শিখিয়ে দিয়েছ তুমি আমাকে। 2টি জ্ঞানের কথা শিখিয়েছ, আর একটি জ্ঞানের কথা শিখাও। মশার একটা বিশ্রী কামড় খাবার সাথে সাথে মনে হলো ইনসুলিন কি জানেন? মনসা মুচকি হাসি দিল শুধু। আমি বললাম, ইনসুলিন হলো মানবের শরীরে থাকা একটা হরমোন। এই ইনসুলিনের ব্যাপক কাজ মানব শরীরে পানি ধরে রাখার, খাবার থেকে আসা শক্তিকে পুরো শরীরে বিন্যাস করা সহ আরো অনেক কাজ। কিন্তু এই ইনসুলিন যদি বাইরে থেকে কোনো মানব। মনসা বলল, কি হয়েছে বলো? আমি বললাম, থাক ওটা বাদ, আমার কাছে আপনাকে দেবার মতো জ্ঞান এখন নেই, আমাকে রাহুকালের খোঁজ দিন। মনসা আমাকে একটা দিক দেখিয়ে বলল, যাও এই পথে, মিলবে ভেরিয়া সাওয়ার। আমি আর কাদের সেদিকে হাঁটতে গেলে পেছন থেকে মনসা বলল, যাবার সময় বরদান নিয়ে যাবে না? আমি তার দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, কি? মনসা আমার দিকে এগিয়ে এলো, সে হাতটা বাতাসে নাড়া দিল, সাথে সাথে মাটিতে কয়েক জায়গায় পাতা নাড়ার শব্দ হলো। মনসা আমাকে বলল, বরদান দিলাম তোমাকে, সাপ রাস্তায় আসবে না তোমার। আমি বললাম, দেখুন, আপনার প্রতি সম্মান দেখেই বলতে চাই, আমরা বরদানে বিশ্বাসী না। আল্লাহ যা রেখেছেন তকদিরে ওইটাই হবে, আর সেটাই আমাদের বিশ্বাস। আপনি ভালো থাকবেন আশা করি। বলতে বলতে আমি কাদেরকে নিয়ে চলতে শুরু করলাম। আরো কিছু পথ পাড়ি দেওয়ার পর কাদের আমাকে ধরে বসল। ক্যাপ্টেন, জামিন দেখিয়ে। আমি নিচে তাকিয়ে কিছু না দেখতে পেয়ে বললাম, কি? কাদের বলল, পেরোকা নিশান। কাদের, আমি জিন না রে ভাই, আমি মানুষ। তুমি যা দেখো তা আমাকে দেখতে বলো না। ব্যাস, শেষ করতে পারেনি, হুঙ্কার ভেসে আসলো। একটা অল্প দৃশ্যমান নেকড়ে, যে একবার দেখা যাচ্ছে পরের বার দেখা যাচ্ছে না, মানে আসলে জীব না সে। আর সেই নেকড়ের পিঠে বসে আছে একজন। এসে গেছিস, আমাকে বলল সে। জাহিদ ভাইয়ের অন্তরের ক্ষোভ বাড়তে লাগলো, বিভীষিকার মতো। কারণ এই রাহুকাল ওনাকে কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, মানসিক জ্বালা দিয়েছে এই রাহুকাল। রাহুকাল বলল, এটা আমার এলাকা। বলতে বলতে সে লাগাম টেনে ধরল নেকড়ে বাঘের। আর আমার এলাকায় তুই শুধুমাত্র ছাই পোকা। একটা নেকড়ে বাঘ বাম পাশ থেকে আবির্ভূত হয়, বিরাট ছায়ার আকার নিয়ে কাদের উপর ঝাঁপিয়ে পড়ল। জাহিদ ভাই চিৎকার করে পড়তেই ছায়াটা ঘুরে সরে গেল কাদেরের কাছ থেকে। অন্ধকারে রাহুকাল টের পেয়ে গেল এখানে ওর আজ বিপদ ঘটবে। জঙ্গলের অন্ধকারের সুযোগ নিয়ে রাহুকাল গায়েব হয়ে গেল। জাহিদ ভাই চিৎকার করে রাহুকালের পিছু নিতে বলল কাদেরকে, কিন্তু কাদের অস্বীকার জানায়, কারণ সে তার ক্যাপ্টেনকে একা এই বনে অন্ধকার গহীন জঙ্গলে রেখে যেতে পারবে না। আবারও রাহুকালের হাত থেকে ছিটকে গেল। জাহিদ ভাইয়ের এই অপেক্ষার সময় বেড়ে গেল আরো। হয়তো আবার রাহুকালের দেখা উনি পাবেন। চলছে আমাদের এই রাহুকালের ঘটনাটি, হয়তো কখনো দেখা হবে। জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।